নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অনিন্দিতা দাসের কলমে গোয়েন্দা ইন্দ্রদা সিরিজের গল্প বেটিং এর ফাঁদে। গল্প পাঠে দিগন্ত, ইন্দ্রর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অরণ্যর ভূমিকায় রিতম, মিস্টার দস্তুরের ভূমিকায় মৃন্ময় মান্না, মেসমশাই অফিসের বসের ভূমিকায় জয় ভট্টাচার্য, ইন্সপেক্টর জয়ের ভূমিকায় বর্ণালী, মাসিমার ভূমিকায় তপতি, ন্যাপলার ভূমিকায় সুদীপ্ত, রূপঙ্করের ভূমিকায় বাক্য বাগীশ, মুন্নির মা টিয়া ও মুন্নির ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, শান্নালদার ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অনিন্দিতা দাসের কলমে বেটিং এর ফাঁদে। কলিং বেলটা ক্রমাগত বেজে যাচ্ছে। মুন্নির মা, এই মুন্নির মা, দরজাটা একটু খুলে দাও না। বিছানায় শুয়ে শুয়ে দুবার চেঁচালো টিয়া। কাকস্য পরিবেদনা, মুন্নির মা দুপুরের সিরিয়ালে বুমুদ হয়ে আছে। টিয়ার এখন 8 মাস চলছে, ওজনও বেড়েছে বেশ। এই ফোলা পেট নিয়ে উঠতে বড় কষ্ট হয়। মা আর বাবা বাড়িতেই রাখতে চেয়েছিল, কিন্তু রবিন কিছুতেই রাজি হলো না। ওদের ফ্যামিলি ফিজিশিয়ান অরুণাভ কাকু বারবার করে ওকে বলে দিয়েছেন এই সময়টা খুব সাবধানে থাকতে। টিয়া যেই বুঝতে পেরেছিল ও কনসিভ করেছে, সঙ্গে সঙ্গে ফোন করে অরুণাভ কাকুর চেম্বারে গিয়েছিল। কাকু ওর চেহারা দেখি রবিনকে বলল ইমিডিয়েটলি কয়েকটা টেস্ট করিয়ে নিতে। টেস্টের রিপোর্ট দেখে কাকু গম্ভীর মুখে বলল টিয়াকে এই কয়েকটা মাস পাক্কা বেড রেস্টে থাকতে হবে, নইলেই কিন্তু বড় সমস্যা হতে পারে। রবিন তো অফিসের কাজে অর্ধেক সময় বাইরেই থাকে, কিন্তু এই অবস্থায় টিয়ার দেখভাল করবে কে, এই ভেবেই বাবা আর মা মুন্নির মাকে পাঠিয়ে দিয়েছে। রবিনটা কিছুতেই ওদের বাড়িতে থাকতে রাজি হল না। যে আজকাল রবিনকে ঠিকঠাক বুঝতে পারে না টিয়া। রাত করে বাড়ি ফিরে ওর সঙ্গে অশান্তি করে, টাকা পয়সা চাই। টিয়া ওকেও ইতিমধ্যে ওর জমানো বেশ কিছু টাকা দিয়েছে, কিন্তু ওর নাকি ব্যবসা করার জন্য অনেক টাকা চাই। বাবা আর মাকে টিয়া এ কথা বলতে পারেনি, একই তো শরীরের এই অবস্থা। এইসব বললে বাবা আর মা খুব টেনশন করবে। রবিনের তো সংসারে মনোযোগ নেই, ভাগিস মুন্নির মা আছে, নইলে টিয়া পাগলই হয়ে যেত। এমনিতে মুন্নির মা বেশ তাড়াতাড়ি কাজ টাজ করে, ওর খুব যত্ন নেয়, আর হাতের রান্না তো ফ্যান্টাস্টিক। সে কথা রবিনও বারবার বলে। রবিনের প্রথমে মুন্নির মাকে নিয়েও প্রবলেম ছিল, কিন্তু মায়ের মুখের ওপর কিছু বলতে পারেনি। তবে আজকাল রবিন বা কেউই মুন্নির মাকে ছাড়া ভাবতে পারে না। মুন্নির মায়ের সবই ভালো, কিন্তু সিরিয়ালে বড্ড নেশা। সিরিয়াল দেখতে বসলেই মুন্নির মায়ের আর চারপাশের দুনিয়ার খেয়াল থাকে না। প্রেগনেন্সির কমপ্লিকেসিতে টিয়া খুব মোটা হয়ে গেছে। এই ভারী চেহারা নিয়ে উঠতে ভীষণ কষ্ট হয়, কিন্তু মুন্নির মা সাড়া দিচ্ছে না। বাধ্য হয়েই নিজেই কষ্ট করে উঠল টিয়া। তারপর আস্তে আস্তে পা ফেলে দরজার কাছে গেল। আই হলে ওর চোখ যায় না। 7-5 ভেবে দরজা খুলতেই দেখল গেট জুড়ে 2 জন লোক। ওদের মুখ হেলমেটে ঢাকা, একজনের হাতে ছুরি, একজনের হাতে বন্দুক। ভয় পেয়ে যেই চেঁচাতে যাবে, একজন ওর মুখে রুমাল গুঁজে দিল। টিয়া ওদের ফ্ল্যাটে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ওরা প্রস্তুত হয়ে এসেছিল। বাধা পেতেই ওদের মধ্যে একজন একটা বড় ছুরি বার করে ওর ফোলা পেটের ওপর উপর্যপরি ছুরিকাঘাত করতে শুরু করল। হঠাৎ ওর পেটের ওপর ছুরিকাঘাত সহ্য করতে না পেরে টিয়া মেঝের ওপর ধপ করে পড়ে গেল। মুখ থেকে রুমালটা পড়ে যাওয়ায় ওর আর্তচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। আততায়ীরা ঘরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু টিয়ার আর্তচিৎকারে মুন্নির মা ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করতেই ওই 2 জন দৌড়ে পালিয়ে গেল।
ততক্ষণে আশেপাশের ফ্ল্যাট থেকে দু একজন উঁকি মারছে। মুন্নির মা দৌড়ে নিচে নামতে নামতেই দেখল ওরা একটা বাইককে চেপে গায়েব হয়ে গেল। তাড়াতাড়ি করে ফ্ল্যাটে ফিরে এসে মুন্নির মা দেখল টিয়া অজ্ঞান, রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। আতঙ্কে কাঁপতে কাঁপতে মুন্নির মা দাদাবাবুর নাম্বারে ডায়াল করল। ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠে একটা মেয়ে বলল, "দি নাম্বার ইউ আর ডায়ালিং ইজ কারেন্টলি আউট অফ আওয়ার নেটওয়ার্ক সার্ভিস।" পাগলের মতো 4-5 বার দাদাবাবুকে ফোন করল মুন্নির মা। যান্ত্রিক সুরেলা গলা শুনতে শুনতেই বুঝি সেই পাগল হয়ে যাবে। দাদাবাবু ফোন তুলছে না। এদিকে অন্য ফ্ল্যাটের লোকজন পুলিশি হাঙ্গামার ভয়ে ফ্ল্যাটে উঁকি মেরেই পালিয়ে গেছে। এবার তবে কি করবে মুন্নির মা? বিপদে বুদ্ধি হারানো কোনো কাজের কথা নয়। মুন্নির মা মাথাটা স্থির করে 1 মিনিট ভাবল। তারপর টিয়াদের পাশের ফ্ল্যাটের দস্তুরের কলিং বেল বাজালো। মুন্নির মা এই 2 মাসে বেশ কয়েকবার দস্তুরকে দেখেছে। বেশ হেল্পফুল ভদ্রলোক বোধহয় ভাত ঘুম দিচ্ছিলেন। দরজা খুলে আলু থালু বেশে মুন্নির মাকে দেখে বুঝে গেলেন ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস। চট জলদি রবিনের ফ্ল্যাটে এসে টিয়ার অবস্থা দেখে মিস্টার দস্তুর অ্যাম্বুলেন্সকে ফোন করলেন। অ্যাম্বুলেন্স এসে পৌঁছতেই টিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। প্রথমে টিয়াকে পুলিশ কেস বলে ভর্তি নিতে চাইছিল না, কিন্তু দস্তুর নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে টিয়াকে ভর্তি করাতে সক্ষম হলেন। ইতিমধ্যে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল। গম্ভীর মুখে ডাক্তারবাবু অপারেশন থিয়েটারে ঢুকে গেলেন। মিস্টার দস্তুর রবিনকে ক্রমাগত ফোনে ট্রাই করে যাচ্ছেন, কিন্তু রবিনের ফোন আউট অফ নেটওয়ার্ক। দস্তুর টিয়ার ব্যাপারটা জানানোর জন্য পুলিশে ফোন করতে যাবেন, এমন সময় দেখেন রবিনের নম্বর থেকে কল আসছে। চট করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ভারী গলা বলে উঠল, আমি ইন্সপেক্টর জ্যোতি বলছি। ইন্সপেক্টর? বাট এটা তো রবিনের ফোন আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি দেখলাম এই নাম্বার থেকে রবিনের নাম্বারে বেশ কয়েকটা মিসড কল এসছে, তাই আমি আপনাকে ফোন করলাম। হ্যাঁ, আমি ফোনগুলো করেছিলাম। আমি রবিনের প্রতিবেশী আছি, মিস্টার দস্তুর। একটা খুব খারাপ খবর আছে মিস্টার দস্তুর। রবিনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথায় মারাত্মক চোট পেয়েছিল, আর সঙ্গে সঙ্গে স্পট ডেড। আরে আপনি কি বলছেন অফিসার? তা আমি কিছুই বুঝতে পারছি না। আজ দুপুরে ওনার প্রেগনেন্ট স্ত্রীকে ফ্ল্যাটে ঢুকে কেউ পেটে ছুরি মেরেছে। আমি অ্যাম্বুলেন্সে করে ওনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছি। এখন তো ওনার অপারেশন চলছে। রবিনের ফোন লাগছিল না বলে আমি এক্ষুনি পুলিশকেই তো ফোন করতে যাচ্ছিলাম। রবিনের স্ত্রীকে কোন হসপিটালে নিয়ে গেছেন? জিসি হাসপাতাল। আপনি ওখানে অপেক্ষা করুন, আমরা এক্ষুনি আসছি। কয়েকজন পুলিশকে হসপিটালের ওয়েটিং এ ঢুকতে দেখে মিস্টার দস্তুর এগিয়ে গেলেন। ইন্সপেক্টর জ্যোতি, আমি মিস্টার দস্তুর আছি। ওই যে ডক্টর আসছেন, উনি টিয়ার ট্রিটমেন্টের দায়িত্বে আছেন। ডাক্তার দস্তুরের সামনে এসে মাথা নাড়লেন। সরি, শি ইজ নো মোর। ওনার বেবিকেও আমরা বাঁচাতে পারিনি। আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম। আপনার ওর হাজব্যান্ডকে খবর দিন। একটু আগেই ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। ও মাই গড, আপনারা এক্ষুনি ওনার ফ্যামিলি মেম্বারদের খবর দিন। এক্সকিউজ মি। ডাক্তার ওনার কেবিনের দিকে এগিয়ে গেলেন। আচ্ছা, তোমার ব্যাপারটা ঠিক কি বলে মনে হয় শর্মা? ম্যাডাম, আমার তো মনে হয় রবিনের কেসটাও অ্যাক্সিডেন্ট নয়। কেউ বা কারা পুরো ফ্যামিলিটাকে শেষ করে দেওয়ার জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। শর্মা, রবিন আর টিয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে? ইয়েস ম্যাম, রবিনের বাড়িতে তো কেউ নেই। রবিনের মা বাবা অনেক ছোটবেলায় প্লেন ক্র্যাশে মারা গেছেন। তারপর থেকেও অনাথ আশ্রমেই মানুষ। আর টিয়ার মা বাবাকেও খবর দেওয়া হয়েছে। ওনারা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। গুড। রবিনের ব্যাগ থেকে কি কি পাওয়া গেছে? ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পার্স, মোবাইল, ল্যাপটপ আর বাইকের চাবি। আচ্ছা, বুঝলাম। ওগুলো পুলিশ কাস্টাডিতে জমা রাখো। ও ম্যাডাম, একটা কথা বলতে ভুলেই গেছিলাম। ওনার পকেট থেকে একটা বড় ডেয়ারি মিল্ক সিল্কের প্যাকেট পাওয়া গেছে। সম্ভবত উনি ক্যাডবেরিটা ওনার মিসেসের জন্য কিনেছিলেন। ওটাকে ফরেনসিকে পাঠিয়ে দাও। জ্যোতি বললেন, কই 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 আমার মেয়ে? কোথায় 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 আমার মেয়ে?
এক বয়স্ক ভদ্র মহিলা প্রায় পাগল পাড়া হয়ে ইন্সপেক্টর জ্যোতির দিকে এগিয়ে এলেন। মুখ চোখের চেহারা দেখে বোঝা যাচ্ছে ভদ্রমহিলার উপর দিয়ে মারাত্মক ঝড় বয়ে গেছে। পিছন পিছন হন্তদন্ত হয়ে এক বয়স্ক ভদ্রলোকের প্রবেশ। নমস্কার, আমি মিস্টার পাইন, টিয়ার বাবা। আমার মেয়ে এখন কেমন আছে? দেখুন, আমি ভীষণ দুঃখিত, আপনার মেয়ে আর এই পৃথিবীতে নেই। ওর বাচ্চাটা কেমন আছে ডাক্তার? আমরা মা বাচ্চা কাউকেই বাঁচাতে পারিনি, আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম। ডাক্তার মুখটা নামিয়ে নিলেন। ঈশ্বর, আমরা কি আমার মেয়ের বডি দেখতে পারি? হ্যাঁ পারেন, তবে পোস্টমর্টেম না হওয়া অব্দি আপনারা বডি পাবেন না। মহিলা পাগলের মতো কেঁদে চলেছেন। মুন্নির মা কোথা থেকে এসে টিয়ার মায়ের পায়ের কাছে বসে পড়ল। তোমার মেয়ে আর নাতিকে বাঁচাতে পারলাম না বৌদি। এই বলে অঝোর ধারায় কাঁদতে লাগলো। জ্যোতি ভদ্রলোককে বলল, জানি এই মুহূর্তে প্রশ্নটা করাটা হয়তো উচিত নয়, কিন্তু তদন্তের খাতিরে বুঝতেই তো পারছেন। নিশ্চয়ই, আপনি বলুন। টিয়া কি আপনার একমাত্র সন্তান? হ্যাঁ, ও আমাদের একমাত্র সন্তান ছিল জানেন। ছোট থেকেই বড় আদরের। আমরা ওর কনসেপ্ট করার খবরে ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম এই বুড়ো বয়সে নাতি নাতনির মুখ দেখবো। কি আর বলবো ম্যাডাম, সবই ভাগ্য। আচ্ছা, আমাদের জামাই কোথায়? আপনার জামাই রবিনের অফিস থেকে ফেরার পথে একটা মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট হয়, আর সঙ্গে সঙ্গে স্পট ডেড। ওনার প্রতিবেশী মিস্টার দস্তুর অনেকবার টিয়ার খবর জানানোর জন্য রবিনকে ফোন করেছিলেন। আমরা অ্যাক্সিডেন্ট স্পট থেকে রবিনের মোবাইলটা পাই। মোবাইল চেক করে দেখি একটা নাম্বার থেকে বেশ কয়েকবার কল এসছে। আমরা ওই নাম্বারে ফোন করি, আর সেখান থেকে আমরা টিয়ার খবরটাও জানতে পারি। রবিনও নেই? ও মাই গড! দুহাতে মুখ চেপে ধরে ভিজিটার্সের জন্য রাখা চেয়ারের একটাতে বসে পড়লেন মিস্টার পাইন। আচ্ছা, আপনার মেয়ের বিয়েটা কি রবিনের সঙ্গে সম্বন্ধ করে হয়েছিল? না না, কলেজে পড়তে পড়তেই ও রবিনের সঙ্গে আলাপ। রবিন অনাথ ছিল, কিন্তু টিয়াকে খুব ভালোবাসত, তাই ওদের সম্পর্কটা আমরা মেনে নিয়েছিলাম। রবিন ওই জাঁকজমক করে বিয়ে করার বিরোধী ছিল, তাই ওদের রেজিস্ট্রি হওয়ার পর আমরাই ওদের ফ্ল্যাটের ওই কমিউনিটি হলে একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। যে ফ্ল্যাটে আপনার মেজামাই থাকে ওটার ওনার কে? ওটা আমার মেয়ের নামেই ছিল। আমি ওদের বিয়ের যৌতুক হিসেবে ওটা গিফট করেছিলাম। আপনি কি জানেন আপনার মেয়ে জামাইয়ের কোনো শত্রু ছিল কিনা? না, আমার তেমন কিছু জানা নেই। অনেক ধন্যবাদ আপনাকে এই মানসিক অবস্থায় সহায়তা করার জন্য। পোস্টমর্টেম হয়ে গেলে আমরা আপনাদের একবার ফোন করব, আপনারা এসে মেয়ে জামাইয়ের বডিটা নিয়ে যেতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। দরকার হলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। 6 মাস কেটে গেছে, পুলিশি তদন্তে কোনো রকম অগ্রগতি নেই। পুলিশ এই পারিবারিক হত্যা রহস্যের কেসটা এবার বন্ধ করে দেবে বলেই ভাবছে। ইন্সপেক্টর জ্যোতিকে ফোন করেছিলেন ভারতী দেবী টিয়ার মৃত্যুর কেসটা কতদূর এগোলো জানার জন্য। পুলিশ কেস বন্ধ করার কথা ভাবছে এমন কথা জানতে পেরে ভারতী দেবী পাগলের মতো ছুটে এসে মিস্টার পাইনের হাতে ধরা খবরের কাগজটা ছিনিয়ে নিয়ে বললেন, গো, তুমি কি এইভাবেই কাগজ মুখে নিয়ে বসে থাকবে? কিচ্ছু করবে না? আমার মেয়ে, জামাই, ওদের অনাগত সন্তান, এদের কেউই কি ন্যায় বিচার পাবে না? ঈশ্বরের উপর ভরসা রাখবেন, উনি সবার জন্যই ন্যায় বিচারের ব্যবস্থা করে রাখেন। মিস্টার পাইন ভরসাহারা কণ্ঠে বললেন। ভারতী দেবী উত্তর না দিয়ে মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন ফোন করতে লাগলেন। হ্যালো হ্যালো ইন্দ্র, তুই তো বাইরে ছিলি বাবা, তুই জানিস না এখানে কি হয়ে গেছে? ভারতী দেবী ফোনের এপারে হাহাকার করে উঠলেন। মৃত ব্যক্তির চোখের মণিকে স্ক্যান করার মাধ্যমে কিভাবে খুনিকে শনাক্ত করা যায় সে বিষয়ে লন্ডনে একটা ছোট্ট কোর্স করতে গেছিল ইন্দ্র। সদ্যই কোর্স শেষ করে ও কলকাতায় ফিরেছে। কি হয়েছে মাসিমণি? ফোনের ভিতর থেকেই
ইন্দ্রর উদ্বিগ্ন গলা শুনতে পেলেন মিস্টার পাইন। ভারতী দেবী হাউ মাউ করে বলে উঠলেন, আমাদের আমাদের সর্বনাশ হয়ে গেছে রে বাবা। তোর দিদি জামাইবাবু খুন হয়েছে এক অজানা আততায়ীর হাতে। জানিস জানিস টিয়ার অনাগত সন্তানকেও রেহাই দেয়নি ওরা। হ্যাঁ রে, রেহাই দেয়নি। আততায়ীরা সোজা টিয়ার পেটে ছুরি মেরেছে। আর এখন লোকাল থানার ইন্সপেক্টর কোনো ক্লু খুঁজে না পেয়ে কেসটা ক্লোজ করে দিতে চাইছে রে। হ্যাঁ রে, তুই কিছু কর ইন্দ্র বাবা, তুই কিছু একটা কর। টিয়া এই পৃথিবীতে নেই, আর তোমরা আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। আমি তো দিতে চেয়েছিলাম, কিন্তু তোর মেশো যে বারণ করলো, বলল যে গেছে তো গেছেই, তাকে তো আর আমরা ফিরে পাবো না। বিদেশ বিভূতিতে ছেলেটাকে আর কষ্ট দিও না। পুলিশ তো এই কেসে নিজেদের সর্বশক্তি নিয়োগ করেইছে, তা করেই বা কি করলো বলো? আমার টিয়ার খুনিকে ধরতে পারলো কি? পারলো না। উল্টে এখন কিছু না করতে পেরে কেসটাই ক্লোজ করে দিচ্ছে যে। তুমি একদম কাঁদবে না মাসিমণি, আমি কথা দিচ্ছি তোমার টিয়ার খুনিকে আমি খুঁজে বার করবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি এখন ফোন রাখছি, হ্যাঁ? যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাড়ি যাচ্ছি। কি কাঁদবো না বললেই কি আর চোখের জলের বাঘ মানে রে? এখন বাকি জীবনটা তো চোখের জলেই বাঁচতে হবে রে। মাসিমণির ফোনটা রেখে দিল। মনটা বিষণ্ণ হয়ে গেল ইন্দ্রজিতের। দু ভাই বোন একসঙ্গে কত খেলেছে। মা আর বাবা চলে যাওয়ার পর মাসিমণির কাছেই তো যত আবদার। মা আর বাবা চলে যাওয়ার পর মাসিমণির কাছেই তো যত আবদার ছিল। টিয়াকে শেষ দেখাটাও দেখা হলো না। ভারাক্রান্ত মনে অরণ্যের নাম্বারে কল করলো ইন্দ্রজিৎ। প্রথম দুবার ফোনটা বেজে বেজে কেটে গেল। তৃতীয়বার ফোন বাজতেই অরণ্য ঘুম জড়ানো গলায় বলল, এই যে সকাল সকাল ডিটেকটিভ সাহেবের তলব কেন? হ্যাঁ, লন্ডন যাওয়ার সময় তো এই অদমটাকে মনে ছিল না, তাহলে এখন এত প্রেম প্রীতি দেখাচ্ছিস কেন? আমি তোকে এত গাড়ি স্পন্সর করি, তুই আমার একটা ট্রিপ স্পন্সর করতে পারিস না? আমি কাজে গেছিলাম, হ্যাঁ, ঘুরতে নয়। তুই ইয়ার্কি নামের একটু কাজের কথা শোন, ব্যাপারটা গুরুতর। সে তো বুঝতেই পারছি, নইলে লন্ডন থেকে ফেরার দুদিন বাদে কিনা এই অদমের কাছে প্রিয় বন্ধুর ফোন আসে? তুই কি জানিস আমার মাসিমণির একমাত্র মেয়ে কোনো এক অজানা আততায়ী ছুরিকাঘাতে মারা গেছে 6 মাস আগে। বিদেশে আমার কাছে যাতে কোনো অসুবিধা না হয় তাই মেসমশাই টিয়ার মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে দেননি। তুই ভাবতে পারিস কতটা সহনশীল মানুষ ওনারা। আচ্ছা, তোর কি টিয়াকে মনে আছে? টিয়া? টিয়ার কি হয়েছে? টিয়াই মারা গেছে রে। জানিস, আজ ফোনের ভেতর মাসিমণি হাউ হাউ করে কাঁদছিল। আমার খুব কষ্ট হচ্ছে ইন্দ্র, আমার কান্না পাচ্ছে। তুই 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 জানিস না ইন্দ্র, টিয়া আমার ফার্স্ট ক্রাশ ছিল। তোর 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 মনে আছে এই ওই ছুটি ছাটায় তুই মাসিমণির বাড়ি গেলে আমিও তোর ল্যাঙ্গর ধরে ঝুলে পড়তাম? কেন জানিস? টিয়াকে একবার চোখের দেখা দেখতে পাবো বলে। কোনোদিন আমায় বলিসনি তো? ভয় লাগতো খুব, যদি তুই আমায় আর মাসির বাড়ি নিয়ে না যাস। যাক, এবার বল আমায় কি করতে হবে? আমি টিয়ার আততায়ীকে ফাঁসিতে ঝোলানোর জন্য সবকিছু করতে রাজি। তাহলে তোর কাগজটাকে কাজে লাগা। পুলিশি অপদার্থতা নিয়ে এমন আগুন ছড়া প্রতিবেদন লেখ যাতে ওরা কোনোভাবেই টিয়ার কেসটা ক্লোজ করতে না পারে। আমি কালকে অফিস গিয়ে সব ব্যবস্থা করছি। আমি এক্ষুনি একবার মাসিমণির বাড়ি যাব। তুই কি যাবি আমার সাথে? এটা আমার একটা প্রশ্ন হলো? আমি অবশ্যই যাব। তুই রেডি হ, আমি গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছি। 45 মিনিটের মধ্যে ইন্দ্ররা বেহালার শখের বাজারের কাছে পৌঁছে গেল। মাসিমার বাড়ির দরজায় দাঁড়িয়ে কলিং বেল টিপতেই মাসিমণি বললেন, তুই এসেছিস বাবা, তুই এসেছিস? পেছনে অরণ্যকে দেখে মাসিমণি জিজ্ঞাসু দৃষ্টিতে
ইন্দ্রের দিকে তাকালো। তোমার মনে আছে মাসিমণি, 11-12 পড়ার সময় একটা ছেলে আমার সঙ্গে রোজ তোমার বাড়িতে আসতো? ও মা, অরণ্য এত বড় হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ মাসিমণি, ও এখন একটা নামী পত্রিকার দুঁদে সাংবাদিক। পুলিশ যাতে টিয়ার মার্ডার কেসটা কোনোভাবে ক্লোজ করতে না পারে তার জন্য ও সব রকম চেষ্টা করবে। তাই ব্যাপারটা ডিটেলস জানার জন্য ওকেও নিয়ে এলাম। আচ্ছা বাবা, আয় ঘরে এসে বস, তোরা মেসোমশাইয়ের সঙ্গে একটু কথা বল, আমি এক্ষুনি আসছি। জানি না এতদিন বাদে তোমরা কতদূর কি করতে পারবে। দেখো, যদি কিছু করতে পারো অন্তত তোমার মাসিমা একটু শান্তি পাবেন। যা পাগলের মতো করছেন, ওকে সামলাতে সামলাতে আমার আর শোক করার মতো মানসিক অবস্থা নেই। মনে মনে ইন্দ্র বলল, মেসমশাই বরাবরই প্র্যাকটিক্যাল, ভাগ্যিস, নইলে মাসিমাকে কে সামলাতো। আচ্ছা মেসমশাই, আপনারা হসপিটালে পৌঁছে কি কি দেখেছিলেন একটু ডিটেলসে বলবেন, কোনো কিছু যেন বাদ না যায়। তদন্তের ক্ষেত্রে একটা ছোট সূত্র ভীষণ গুরুত্বপূর্ণ। ওই তো পুলিশের ফোন পেয়ে আমরা চটজলদি হাসপাতালে পৌঁছাই। ওখানে ওদের প্রতিবেশী মিস্টার দস্তুর উপস্থিত ছিলেন, আর টিয়ার পাশের ফ্ল্যাটটাই ওনার। আচ্ছা, দোস্তুর খবর পেলেন কি করে? আসলে আমাদের জামাই রবিনের তো মা বাবা কেউ নেই, ফ্ল্যাটে ওরা দুজনেই থাকতো। এদিকে টিয়া প্রেগনেন্ট। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান অরুণাবু বলেছিল টিয়ার বেশ কিছু কমপ্লিকেসি আছে, তাই কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। আমরা চেয়েছিলাম টিয়া যেন এই সময়টায় আমাদের সাথে এসে থাকে, কিন্তু কিছুতেই রাজি হলো না। রবিন নাকি ফ্ল্যাটে একা একা থাকতে পারবে না। আমি বললাম তাহলে রবিনও আমাদের সঙ্গে এসে থাকুক, আমরা তো বুড়ো বুড়ি, অসুবিধা কি? কিন্তু রবিনের তীব্র আত্মসম্মান বোধ, তাই সে রাজি হয়নি। আর আমার মেয়ে তো কিছুতেই বরকে ছাড়া আসবে না, তাই আমরাই একজন সর্বক্ষণের কাজের মেয়ে ঠিক করে দিয়েছিলাম। তো এরকম ঘটনা ঘটার পর ওই মহিলাই বুদ্ধি করে দস্তুরকে ডেকে আনে। মহিলা আপনাদের ফোন করেননি কেন? ওই মহিলার শুধু আমার মেয়ে জামাইয়েরই নম্বরই মুখস্থ ছিল। টিয়ার ওই অবস্থা দেখে জামাইকে নাকি বারচারে ফোন করেছিল, কিন্তু আউট অফ নেটওয়ার্ক সার্ভিস এরিয়া বলায় মহিলা ওই পাশের ফ্ল্যাটের দস্তুরকে ডেকে আনে। পুলিশি জেলায় মহিলা এই কথাই জানিয়েছেন। কি নাম মহিলার? বয়স কত? মহিলার নামটা আমার ঠিক জানা নেই। এ পাড়ায় সবাই ওকে ওই মুন্নির মা বলেই ডাকে। ও আগে আমাদের বাড়িতে রান্নার কাজ করতো, মাঝবয়সী মহিলা, দারুণ রান্নার হাত। কিন্তু মহিলার জীবনটা ভীষণ ট্র্যাজিক। কেন কেন? মধ্যবিত্ত ঘরের বউকে যদি ওই পেটের খাওয়ার জোগাড়ের জন্য লোকের বাড়ি বাড়ি রান্নার কাজ করতে হয়, তাকে দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো। ব্যাপারটা একটু খুলে বলবেন মেসমশাই। কি আর বলবো, মহিলার স্বামী ওই লোকাল রঙের কারখানায় কাজ করতেন। হঠাৎ একদিন কারখানায় আগুন লাগলো না লাগানো হলো জানি না। তারপর ওই কারখানার জমিতে নামি দামি কমপ্লেক্স তৈরি হলো, মাঝখান দিয়ে 200 শ্রমিকের কাজ চলে গেল। মুন্নির বাবা ওদেরই একজন। মুন্নির বাবা এই মারাত্মক আঘাত সহ্য করতে না পেরে গলায় দড়ি দেয়। মুন্নির মা তেমন লেখাপড়া জানে না, ওই কয়েকবারই রান্নার কাজ করে মেয়েকে মানুষ করছিল, স্কুলেও পড়াচ্ছিল। সেই মেয়ের বেপাড়ায় কোন ছেলের সঙ্গে ইন্টু করেছিল। মুন্নি ওই ছেলের সঙ্গে ভেগেছে, তাও প্রায় 1 বছর হলো। একে দুর্ভাগ্য বলবো না কি বলবো? ঠিকই বলেছেন। আচ্ছা, এই মুন্নির মাকে কোথায় পাওয়া যাবে? এই রাস্তাটা ধরে কিছু দূর এগিয়ে গেলেই একটা ছোট স্লাম এরিয়া পড়ে। মুন্নির মা ওখানকার একটা ঘরে ভাড়া থাকে। ইতিমধ্যে মাসিমণি একটা ট্রেতে পেস্ট্রি, কুকিজ, কফি এনে হাজির করেছেন। মাসিমণির চোখ মুখ ফোলা দেখে বোঝা যাচ্ছে এক্ষুনি বেশ খানিকটা কান্নাকাটি করে এসেছেন। ইন্দ্র বলে উঠল, আরে এসব এনেছো কেন? আমরা খেয়ে এসেছি। অরণ্য, যে খাবার ছাড়া জগতের কিচ্ছু বোঝে না, সেই পর্যন্ত বলল, এগুলো নিয়ে যাও মাসিমণি, টিয়ার খবর শোনার পরে সবার গলা দিয়ে নামবে না। নে বাবা, একটু খা। মেয়েটা এগুলো খেতে বড্ড ভালোবাসতো। তোরা খা, আমি একটু চোখ ভরে দেখি। ভেঙে পড়া মাতৃহৃদয়কে কি করে আর কষ্ট দেবে ইন্দ্র আর অরণ্য? বাধ্য হয়ে ওরা একটা পেস্ট্রি তুলে নিল। আচ্ছা মাসিমণি,
মেসমশাই যা বললো তার বাইরে তুমি ওই মহিলা মানে মুন্নির মা সম্পর্কে আর কিছু কি জানো? না, তেমন কিছু তো জানি না রে বাবা। তবে টিয়া বলছিল মুন্নির মার নাকি ভীষণ সিরিয়াল দেখার নেশা। টিভিতে সিরিয়াল শুরু হলেই ও জগৎ সংসার সব ভুলে যায়। তোমরা যখন হসপিটাল পৌঁছলে তখন টিয়া বেঁচে ছিল? না, আমরা গিয়ে পৌঁছানোর আগেই সব সব শেষ হয়ে গেছিল। জানিস বাবা, টিয়ার বেবিটা রক্তে মাখামাখি হয়েছিল। উফ, সে দৃশ্য আমি চোখে দেখতে পারিনি। আর রবিনের লাশ শনাক্ত করতে তো তোর মেসোমশাই মর্গে গেছিল। আমি যাবার সাহস করে উঠতে পারিনি। ওরা একটা পরিবারকে শেষ করে দিল। তুই কিছু একটা কর ইন্দ্র, কিছু একটা কর, নইলে যে আমার মেয়েটা মরেও শান্তি পাবে না রে। তুমি একদম চিন্তা করো না মাসিমণি, টিয়া আমার বোন, ওর খুনিকে আমি ছাড়বো না। আচ্ছা, এই কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্বে কে আছেন? ইন্সপেক্টর জ্যোতি। ওনার অধীনস্থ এক অফিসারের ফোন পেয়েই আমরা হাসপাতালে দৌড়ে যাই। হাসপাতালে গিয়ে পৌঁছানোর পর জানতে পারি রবিন বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেড, আর টিয়াও অপারেশনের ধকল সহ্য করতে না পেরে শেষ। মেসোমশাইয়ের কথাটা শুনেই মাসিমণি আবার কান্নায় ভেঙে পড়লেন। শান্ত হও মাসিমণি, শান্ত হও। অরণ্য গিয়ে মাসিমণির পিঠে হাত রাখলো। তাহলে টিয়ার প্রতিবেশী হিসাবে মিস্টার দস্তুর বেশ ভালোই কাজ করেছেন। হ্যাঁ, অন্তত জীবিত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে মেয়েটাকে হাসপাতাল অব্দি নিয়ে গেছেন। পুলিশে যারা তোয়াক্কা না করে ডাক্তারদের ধমক দিয়ে অপারেশনের ব্যবস্থা করিয়েছেন। বিপদের দিনে বন্ধু হিসেবে পাশে থেকেছেন। আজকের দিনে কি এমন করে বলো? তা ঠিক। আচ্ছা মেসমশাই, আপনি তো রবিনের ডেড বডি দেখেছেন, ওটা রবিনেরই তো? দেখো, মাথা ফেটে মুখের চারপাশে কালশিটে পড়ে রক্ত জমাট বেঁধে মুখটা এতটাই বিকৃত হয়ে গেছিল যে মুখ থেকে চেনা মুশকিল। তবে চেহারা দেখে তো রবিনই মনে হলো। তাছাড়া পুলিশ যে ব্যাগ, ঘড়ি, পার্স, মোবাইল পেয়েছে, ওগুলো যে রবিনেরই, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তার মানে আপনি কনফার্ম নন ওই বডিটা রবিনেরই কিনা? মেসোমশাই আমতা আমতা করতে লাগলেন। আচ্ছা মেসমশাই, দস্তুর আপনাদের বা পুলিশে ফোন করেননি কেন? দস্তুর নাকি পুলিশে ফোন করতে গেছিল, কিন্তু সেই মুহূর্তেই পুলিশ রবিনের খবরটা ফোন করে জানায়। আর দস্তুরের কাছে আমার নাম্বার ছিল না। ইন্দ্র চট করে উঠে পড়ে বলল, মাসিমণি, একটু টিয়ার রুমটা দেখবো। হ্যাঁ, চল না, চল। দেখবি রুমটা সাজানোই পড়ে আছে, শুধু মেয়েটাই নেই। আচ্ছা মাসিমণি, পুলিশ কি এই বাড়িটা সার্চ করতে এসেছিল? কই, না তো, পুলিশ তো আসেনি। এই তো আমার টিয়ার ঘর। দরজা দু হাত করে খুলে দিয়ে ভারতী দেবী বললেন, তোরা রুমটা দেখ, সারা ঘর জুড়ে ওর স্মৃতি। এ ঘরে আমি যে আর ঢুকতে পারি না রে, শুধু সকালবেলা কণা এসে ঘর দোরগুলো পরিষ্কার করে দিয়ে যায়। চোখে আঁচল চাপা দিয়ে মাসিমণি চলে গেল। বেশ বড় ঘর, ঘরের দেওয়ালে টিয়ার নানা ভঙ্গিমার ফটো। টিয়াটা বড় সাজতে ভালোবাসতো। ইন্দ্র এর আগে অনেকবার এই ঘরে এসেছে। এই পুরনো আমলের মস্ত পালঙ্কে বসে কত গল্প, কত দুষ্টুমি। আর আজ কিনা সেই ঘরেই দাঁড়িয়ে আছে ছোট বোনটার হত্যা রহস্যের কিনারা করার জন্য। আর ভাবতে পারছে না ইন্দ্র, মাথা যেন ভার হয়ে আসছে। একটা ক্লু ভীষণ দরকার। ঘরের চারপাশ খুঁটিয়ে দেখতে লাগলো ইন্দ্র। এই ঘরের উত্তর পশ্চিমের বড় বড় জানলা দিয়ে পর্যাপ্ত সূর্যালোক আসে। ঘরের ঠিক মাঝখানে একটা কিং সাইজের পালঙ্ক, তার দুপাশে কারুকার্য করা বেড সাইড টেবিল, দেওয়াল জোড়া ওয়ারড্রোব, একপাশে আলো লাগানো ড্রেসিং ইউনিট, একটা চেস্ট অফ ড্রয়ার্স। এগুলো সবই মেসোমশাইয়ের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত। আর রুম লাগোয়া স্টাডিটা টিয়া নিজের পছন্দ মতো তার নিজস্ব ডিজাইনে তৈরি করিয়েছিল। ওখানে রয়েছে একটা ছোট্ট বুকশেলফ আর কম্পিউটার। এগিয়ে গিয়ে টিয়ার কম্পিউটারটা অন করলো ইন্দ্র।
ডেস্কটপে পার্সোনাল বলে একটা ফোল্ডার রয়েছে, ওখানে ডবল ক্লিক করতেই পাসওয়ার্ড চাইল। ইন্দ্র এবার টিয়ার পাসওয়ার্ডটা কোথায় পাবে? কিন্তু পার্সোনাল কম্পিউটার লকেরই বা কি দরকার? মাথা চুলকে ভাবতে বসলো ইন্দ্র। ওর মনে পড়ল অরণ্যদেবের কমিক্স টিয়ার খুব ফেভারিট ছিল। রোজ সকালে কাগজ খুলে ওর ওটা পড়া চাই চাই। পাসওয়ার্ডের জায়গায় অরণ্যদেব লিখতেই খুলে গেল পার্সোনাল ফোল্ডার। আচ্ছা, তাহলে এই ব্যাপার। চট জলদি মাসিমণিকে ডাকলো ইন্দ্র। আচ্ছা মাসিমণি, এই ওয়ার্ড্রোবের চাবি কার কাছে থাকে? এর তো দুটো চাবি, একটা টিয়ার কাছে থাকে আর একটা আমার কাছে। একটু নিয়ে আসবে গো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, দাঁড়া আনছি। পাক্কা 2 মিনিটের মধ্যে মাসিমণি চাবি এনে দিল। আলমারি খুলে ওর ভেতরে স্পেশালি সেট করা লকার খুলে ফেললো ইন্দ্র। মাসিমণি, তোমায় একবার ভেতরে আসতে হবে। হ্যাঁ, একবার দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। গয়নার বাক্স অর্ধেক খালি। মাসিমণি বলে উঠলেন, কি, ও তো কোনোদিন গয়না বাড়িতে নিয়ে যেত না, সব তো এখানেই থাকতো, এই বাড়িতেই। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি আসলে টিয়ার মৃত্যুর পর মনের সে অবস্থা ছিল না রে। ওয়ার্ড্রপটার খুলেও দেখা হয়নি, কিন্তু গয়নাগুলো গেল কোথায়? সব বলছি মাসি। আচ্ছা একটা কথা বলো তো, ওদের ফ্ল্যাটটা কার নামে ছিল? কেন, টিয়ার নামেই ছিল। ওদের বিয়ে উপলক্ষে আমরা উপহার দিয়েছিলাম। রবিন তো আমাদের কাছে কিছু চায়নি, আমরা ভালোবেসেই দিয়েছিলাম। আসলে কি বলতো, টিয়ার বোন রবিন, ওর আত্মসম্মান ছিল খুব বেশি, তাই তো আমাদের সঙ্গে থাকতেও রাজি হয়নি। ও আগে যেখানে ভাড়া থাকতো সেখানেই টিয়াকে নিয়ে যেতে চেয়েছিল। সেটা সম্ভব বলো? তাই তো আমরা ফ্ল্যাটটা কিনে দিই ওদের। রবিন ওই ফ্ল্যাটে থাকতে রাজি হলো? না, প্রথমে হচ্ছিল না, টিয়ার জোড়াজুড়িতেই পরে রাজি হয়ে যায়। জামা কাপড়ের ভিতর দিয়ে একটা লালচে ডায়েরি উঁকি দিচ্ছে। নির্ঘাত টিয়ার ডায়েরি। ইন্দ্র ওটা ব্যাগে ঢুকিয়ে নিল, তারপর বলল, আমরা এক্ষুনি বেরোবো। অরণ্য এক দৃষ্টিতে টিয়ার একটা ছবির দিকে তাকিয়েছিল। ইন্দ্রর পিঠে আলতো চাপড় মেরে বলল, চল। লোকাল থানায় গিয়ে ইন্দ্র বলল, ইন্সপেক্টর জ্যোতির সঙ্গে দেখা করতে চাই। 10 মিনিট অপেক্ষার পর একজন কনস্টেবল এসে জানালো, জ্যোতি ম্যাডাম ওদের ডাকছেন। ইন্দ্র ভিতরে ঢুকতেই জ্যোতি ওর দিকে প্রশ্নমাখা চোখে তাকালো। ইন্দ্র হাসল। নমস্কার, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আসলে মিস্টার পাইন ওনার মেয়ের খুনের তদন্তভার আমার উপরে দিয়েছেন। যদি টিয়ার কেস ফাইলটা একটু দেখা যায়। জ্যোতি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, শখের গোয়েন্দা না গল্পের বইতেই ভালো লাগে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা কদ্দূর কি করতে পারে তা নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি হয়তো ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু মিস্টার পাইন আমায় দায়িত্ব দিয়েছেন, তাই যদি একবার। সম্ভব নয়, এবার আপনারা আসুন। এরপরও যদি বসে থাকেন তাহলে থানার লকআপে গিয়ে বসতে হবে। একটু দাঁড়ান ম্যাডাম। সান্যালদার নম্বর ডায়াল করলো ইন্দ্র। হ্যাঁ সান্যালদা, আরে আপনি একটু জ্যোতি ম্যাডামকে বলুন না, আমি যে ইনফরমেশন চাইছি দয়া করে উনি যেন ওগুলো দেন। ফোনটা ইন্সপেক্টর জ্যোতির দিকে এগিয়ে দিল ইন্দ্র। নিন, কথা বলুন। আপনার ফোনে আমি কথা বলবো কেন? সান্যালদা, জ্যোতি ম্যাডাম আমার ফোনে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন না। আপনি যদি একবার বেহালা থানায় ল্যান্ডলাইনে ফোন করেন তাহলে খুব ভালো হয়। ইন্দ্র ফোন না কাটতে কাটতেই বেহালা থানার ল্যান্ডলাইন নাম্বারটা বেজে উঠল। জ্যোতি ফোন ধরতেই ওপাশ থেকে সান্যালদা ধমক দিলেন, স্বয়ং পুলিশ কমিশনার তোমার সাথে কথা বলতে চাইছেন আর তুমি ফোন তুলছো না, ব্যাপারটা কি? ইতিমধ্যেই অনেক কেস সলভ করে আমাদের ডিপার্টমেন্টের সম্মান রক্ষা করেছে, ও যা চাইছে ওকে দিয়ে দাও। অরণ্য আর চোখে চেয়ে দেখল জ্যোতির মুখ লাল হয়ে গেছে। ফোনটা রেখে জ্যোতি বললেন, বসুন আপনারা, এই নিন কেস ফাইল, এটা একটু সাবধানে রাখবেন। ইন্দ্রের দিকে কেস ফাইলটা বাড়িয়ে দিল জ্যোতি। আপনারা কিছু নেবেন? চা, কফি, লাস্সি? 2 কোল্ড ড্রিঙ্কস। অরণ্য বলে উঠল, না, আমাদের কিছু লাগবে না। ইন্দ্র কেস ফাইলটা বগল দাপা করে বলল, চল অরণ্য। অরণ্য ইন্দ্রকে ফ্ল্যাটে ছেড়ে দিয়ে অফিসের দিকে দৌড় লাগালো। আজ ওর অনেক কাজ। রাতের মধ্যে একটা জ্বালাময়ী প্রতিবেদন লিখতে হবে, যাতে পুলিশ কোনোভাবেই
টিয়ার হত্যার কেসটা বন্ধ করতে না পারে। আর মিডিয়া একবার সরব হলে কি কি যে হতে পারে। কেউ ওই ফুলের মতো মেয়েটাকে ছুরি মারল কি করে, একবারও হাত কাঁপল না। আর ভাবতে পারল না অরণ্য। এদিকে ইন্দ্র ফ্ল্যাটে ঢুকে জামা কাপড় না ছেড়েই টিয়ার কেস ফাইলটা নিয়ে বসল। সবটা পড়ে আপন মনেই বলল, অনেকগুলো ছেঁড়া সুতো, সবাইকে সন্দেহ করা চাই। ফরেন্সিক রিপোর্ট বলছে রবিনের আনা চকলেটে বিষ ছিল না। তাহলে ধরে নেওয়া যায় রবিন অন্তত টিয়াকে মারতে চায়নি। কিন্তু তাহলে টিয়াকে মারল কে? তাও আবার অমন নৃশংসভাবে। পুলিশ যে কোনো মোটিভ ধরতে পারিনি এটা তো বোঝাই যাচ্ছে। ওর মন বলছে ডেড বডিটা যদি রবিনেরই হয়, তবে রবিন আর টিয়ার 1 ঘন্টা আগে ভরে মৃত্যুর মধ্যে নিশ্চয়ই একটা যোগসূত্র রয়েছে। ব্যাপারটাকে ঠিক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটু ফ্রেশ হই ইন্দ্র টিয়ার ডায়েরিটাকে নিয়ে বসল। ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, এটাই যা লেখা আছে তার থেকে ধরে নেওয়া যায় বিয়ের পর থেকে টিয়া মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু এই ব্যাপারটা মাসিমণিকে জানায়নি কেন? ওরা চিন্তা করবে বলে? কিন্তু মুন্নির মা তো সারাদিন টিয়ার সঙ্গে থাকতো। কিন্তু রবিনের সঙ্গে টিয়ার ঝগড়াঝাটির ব্যাপারে মুন্নির মা তো পুলিশকে কিছু জানায়নি। কিন্তু কেন জানায়নি? তবে কি মুন্নির মা কাজ সেরে চলে যাওয়ার পর রাতে ওদের মধ্যে ঝগড়াঝাটি হতো? আর একটা সমস্যা আছে, টিয়াকে যখন ছুরি মারা হয় রবিনকে কোনোভাবেই ফোনে পাওয়া যায়নি। রবিনকে পাওয়া গেল না কেন? রবিন নিজেই টিয়াকে মারার জন্য গুন্ডা লাগায়নি তো? রবিন কি বাচ্চাটা চেয়েছিল? কে জানে, সবটাই ধোঁয়াশা। মেসোমশাই তো বললেন রবিন অফিসে খুব সাধারণ পোস্টে চাকরি করত, সেখানে অত সকালে বেরিয়ে রাতে ফেরা ব্যাপারটা বেশ রহস্যজনক। দস্তুর টিয়াকে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেল। পুলিশ ফোন করার পর টিয়ার ব্যাপারটা পুলিশকে জানালো। কিন্তু এর মধ্যে একটা খটকাজ, টিয়ার পেটে উপর চুপুরি ছুরি মারা হয়েছে। মুন্নির মার কথা অনুযায়ী সেই সময় টিয়া আর্ত চিৎকার করেছে। তাহলে সেই চিৎকার পাশের ফ্ল্যাটে থেকেও দস্তুর শুনতে পাননি কেন? আর যদি পেয়ে থাকেন তাহলে ঘর থেকে বেরোননি কেন? মুন্নির মাকে বেল বাজিয়ে মিস্টার দস্তুরকে ডাকতে যেতে হলো কেন? তবে কি দস্তুর এই ব্যাপারে কিছু জানে? মুন্নির মার কেসটা খুব সুবিধের নয়। জানতে হবে ওর মেয়ে মুন্নি কার সঙ্গে পালিয়েছে। মুন্নির মা কি সিরিয়ালে এতটাই বুঁদ হয়ে থাকে যে কলিং বেলের আওয়াজও শুনতে পায় না, নাকি সিরিয়ালে বুঁদ হয়ে থাকার অভিনয় করে? মাসিমণিকে না জানিয়ে টিয়াকে এত গয়না বেচতে হলো কেন? টিয়ার কত টাকার দরকার ছিল? টাকাটা কি টিয়ার দরকার ছিল নাকি রবিনের? টিয়ার সঙ্গে রবিনের মাঝে মধ্যেই ঝগড়া হতো, শুধু কারণ কি টাকা? এই সবার আগে রবিনের অফিস কলিগদের সঙ্গে একবার কথা বলার দরকার। আর মুন্নির মায়ের সঙ্গেও একবার কথা বলতে হবে। মুন্নির মা কোনো সত্য গোপন করছে না তো? ইন্দ্র মাসিমণির নম্বরে ফোন করে বলল, হ্যালো, হ্যাঁ শোনো, কাল বিকেলে আমি একবার মুন্নির মায়ের সঙ্গে দেখা করতে যাব। তবে একটা কথা, তুমি কিন্তু মুন্নির মাকে আগে থেকে কিচ্ছু জানাবে না। তুই কি মুন্নির মাকে সন্দেহ করছিস? ভাবছিস যে গয়নাগুলোর জন্য মুন্নির মা? আমি জানি মাসিমণি, মুন্নির মায়ের যা বয়স তাতে ওনার পক্ষে এত জোরে টিয়াকে আঘাত করা সম্ভব নয়। টিয়ার পেটে কোনো পেশাদার গুন্ডাই ছুরি চালিয়েছে। কিন্তু কি জানো তো মাসিমণি, এই কেসে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। তাই তোমায় সাবধান করে দিলাম আর কি। মাসিমণি আর মেসোমশাইয়ের কথা বিশ্বাস করলে মানতেই হবে দস্তুর রবিন টিয়ার খুব ভালো প্রতিবেশী ছিল। উনি নাকি ওই কমপ্লেক্সে মাত্র 2 মাস হলো এসেছেন। ইন্দ্রর কয়েকটা খটকা লাগছে। একবার দস্তুরের সঙ্গে কথা বলাটা দরকার। আর বেশি দেরি করে লাভ নেই। আজকে অরণ্যের অফিস আছে, সুতরাং ওকে পাওয়া যাবে না। যা করার একাই করতে হবে। ফ্ল্যাটের দরজায় তালা বন্ধ করে টিয়াদের কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিল ইন্দ্র। মাসিমণি আগেই বলেছিল টিয়াদের পাশের ফ্ল্যাটটাই দস্তুরের। দরজায় লাগানো নেমপ্লেটটা দেখে কলিং বেল টিপল ইন্দ্র।
গাউন পরা একজন ব্যক্তি দরজা খুলে দিল। কে আপনি? মে আই নো ইউ? নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ সরকার। পেশায় আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। টিয়ার মা আমায় অ্যাপয়েন্ট করেছে টিয়া মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপ अंदर आइए। বাট আমি তো শুনছি যে পুলিশ তো এই কেস বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। হ্যাঁ, কিন্তু আপাতত পুলিশ টিয়ার মার্ডার কেসটা বন্ধ করার কথা ভাবছে না। আর চোট লাগার পর যেহেতু আপনি টিয়াকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাই আপনাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই। আপনি একটু বসেন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা চা, কফি না হট চকলেট? কিচ্ছু না, আপনি দয়া করে তাড়াতাড়ি বসুন। কিছু না বললে কি হয়? আপনি প্রথমবার এসছেন আমার ঘরে, এক কফি তো খেতেই হবে। ইন্দ্র হাসল। দস্তুর কিচেনের দিকে এগিয়ে গেলেন। ইন্দ্র কি ঠিক দেখল? টিয়া মার্ডার কেস পুলিশ বন্ধ করছে না, এই কথাটা শুনে দস্তুরের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল না? এমন সময় ভেতরের ঘর থেকে একটা কথোপকথন ইন্দ্রের কানে গেল। দস্তুর বলছে, Yes, auntie. No problem, no problem. Actually, I understand your feelings. ইন্দ্র আপন মনেই হাসল। দস্তুর ওকে বাইরের ঘরে বসিয়ে ভেতরে ঢুকে মাসিমণিকে ফোন করে কনফার্ম হতে গেছে ওকে মাসিমণি সত্যি সত্যি টিয়ার কেসটাই কাজ করে বলেছে কিনা। কিন্তু দস্তুরের কাছে তো মাসিমণির নম্বর থাকার কথা নয়। তবে কি টিয়ার মৃত্যুর পর মাসিমণির থেকে দস্তুর নাম্বার নিয়েছে? মাসিমণিকে ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে। তবে একটা কথা মানতেই হবে, দস্তুর বেশ সাবধানী। কিন্তু কতটা দক্ষ খেলোয়াড় সেটা প্রশ্নোত্তর পর্ব শুরু হলেই বোঝা যাবে। দস্তুর কফি ট্রে হাতে এদিকেই আসছে। ইন্দ্র একটু নড়ে চড়ে সোজা হয়ে বসল। নিন, এই কফি নিন, তারপর বলেন আপনি কি জানতে চান। আপনি তো প্রথম টিয়াকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। হ্যাঁ, আমি নই, আমার আগেও বেশ কিছু ফ্ল্যাটের লোক ওকি ঝুঁকি মারছিল, কিন্তু টিয়ার চিৎকারে কেউ এগিয়ে আসেনি। মুন্নির মা এক প্রকার তো বাধ্য হয়েই আমার দরজার কলিং বেল বাজাতে থাকে। আমি তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা টিভি দেখতে দেখতে চোখটা একটু লেগে এসেছিল। মুন্নির মাকে আমি চিনতাম, রোজই ওনাকে টিয়াদের ফ্ল্যাটে ঢুকতে দেখতাম। তো ওনার চোখ মুখের অবস্থা দেখে তো আমি বুঝতে পারি ব্যাপারটা সিরিয়াস আছে। আমি সঙ্গে সঙ্গে রবিনের ফ্ল্যাটে দৌড়ে যাই। তখনও বেশ কয়েকজন বাসিন্দা দাঁড়িয়েছিলেন, কিন্তু আমাকে এগিয়ে যেতে দেখেও কেউ সাহস করে এগিয়ে আসে না। উল্টে অ্যাম্বুলেন্স ডাকার ভয়ে নিজের নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। উফ, সে কি ভয়াবহ দৃশ্য আছে, কি বলবো দাদা। টিয়া তখন নিস্তেজ হয়ে ঘরের মধ্যে মেঝেতে পড়ে আছে, রক্তে মাখামাখি। টিয়াকে দেখে আমার মাথা ঘুরে যায়। আমি পাশের দেয়ালটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করি। মাথাটা একটু ঠান্ডা হলে রবিনকে ফোন লাগাই, বাট বেশ কয়েকবার চেষ্টা করার পরে ওর ফোন লাগছিল না। মুন্নির মাও জানায় ও বাবুকে ফোনে পাচ্ছে না। বাধ্য হয়ে আমি নিজেই অ্যাম্বুলেন্সে ফোন করি, টিয়াকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারলাম না, মেয়েটাকে বাঁচাতেও পারলাম না। বাহ, আপনি তো দারুণ বাংলা বলেন। ওই যে কি বলে না আপনাদের, জসমিন দেশে জদাচার। আরে কলকাতায় ব্যবসা করব, থাকবো, আর বাংলা জানবো না, এমনটি হয় নাকি মশাই? আমার স্কুলিং কোথা থেকে জানেন? কোথা থেকে? ডন বস্কো থেকে, ওই 5 সার্কাসে যেটা আছে না। আচ্ছা, তো হসপিটালে পৌঁছানোর পর আপনি রবিনকে ফোন করার চেষ্টা করেছিলেন? বেশ কয়েকবার, কিন্তু কোনোভাবে ফোনে পাই না। আমি আমার মোবাইল থেকে পুলিশকে ঘটনাটা জানানোর জন্য ফোন করতেই যাচ্ছিলাম, দেখি পুলিশই রবিনের নাম্বার থেকে আমাকে ফোন করছে। টেলিপ্যাথি আর কাকে বলে? পুলিশ আপনার নম্বর পেল কি করে? আরে আমি তো টিয়ার খবরটা জানানোর জন্য রবিনকে অনেকবার ফোন করেছিলাম, সেখান থেকেই পুলিশ আমার নাম্বারটা পেয়ে গেছে। ইন্দ্র ঘাড় নাড়ল, তারপর বলল, আচ্ছা, টিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঠিক কি হয়েছিল? অপারেশন করার জন্য টিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তো ইতিমধ্যে পুলিশ আমার ফোন করে জানায় যে রবিনের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে।
আমিও তখন ইন্সপেক্টর জ্যোতিকে টিয়ার ব্যাপারটা জানাই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাসপাতালে চলে আসে। পুলিশ আসার পরপরই ডাক্তারবাবু এসে জানায় টিয়া আর নেই। সমস্ত রকম চেষ্টা করেও বাচ্চাটাকেও ডাক্তারবাবু বাঁচাতে পারেনি। আপনি টিয়ার ব্যাপারটা জানানোর জন্য পুলিশকে ফোন করেননি কেন? আসলে তালে গোলে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। টিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর সবে ভাবছি কি পুলিশকে ফোন করতে যাব, দেখি রবিনের নাম্বার থেকে পুলিশ ইন্সপেক্টরই আমাকে ফোন করছে। আচ্ছা, আপনি তো টিয়ার বাবা মাকে চেনেন, ওনারা কেমন মানুষ? খুব ভালো। আমার তো সেদিনই প্রথম দেখা হলো। আসলে আমি মাত্র 2 মাস হলো এই কমপ্লেক্সে এসেছি। মাসিমা ভীষণ ভালো মানুষ ছিল। টিয়া ওনার একমাত্র মেয়ে তো। মাসিমা সেদিন হসপিটালে পাগলের মতো করছিলেন। মেসোমশাই তুলনামূলক স্টেডি ছিলেন। টিয়ার সঙ্গে রবিনের কেমন সম্পর্ক ছিল? ভালোই। ঘরের ভিতর কি হতো কি করে বলবো, বাট লবিতে রাস্তায় যখনই দেখেছি ওদের বেশ হাসি খুশি দেখেছি। মাঝে মধ্যে তো ওরা একসঙ্গে ঘুরতে যেত। আর মুন্নির মা? মুন্নির মা সম্পর্কে আমি তেমন কিছু জানা নেই। সকালে আসতো, সারাদিন বাড়িতে থাকতো, রাতে রবিন ফিরলে বাড়ি চলে যেত। তো ওনাকে অনেকবারই কমপ্লেক্সে সিঁড়িতে দেখেছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে। পরে দরকার হলে আবার বিরক্ত করব কিন্তু। নিশ্চয় নিশ্চয়। টিয়াদের কমপ্লেক্স থেকে বেরিয়ে ইন্দ্র সিদ্ধান্ত নিল আজ আর কোনো কাজ নয়। রাত্রিতে ও ভালো করে ঘুমোবে। কাল সকালেই রবিনের অফিসে যেতে হবে। জানতে হবে রবিন অফিসে কেমন আচরণ করত, ওর কোনো নেশা ছিল কিনা। টিয়া নিজের গয়না বিক্রি করতে বাধ্য হলো কেন, রবিনের এত টাকার দরকার হতো কেন। জানতেই হবে এই পারিবারিক হত্যার নেপথ্য কারণ কি। অ্যাপ ক্যাব বুক করে বাড়ি পৌঁছালো ইন্দ্র। ফ্ল্যাটে ঢুকে হালকা করে এসি চালিয়ে দিল। আজ ওর অনেক ধকল গেছে। ফ্রেশ হয়ে নিয়েই মাইক্রোতে ডিনার গরম করতে দিল। আজ ওকে তাড়াতাড়ি ঘুমোতেই হবে, সামনে অনেক কাজ। ইন্দ্র যে মাসিমনকে কথা দিয়েছে টিয়ার হত্যাকারীকে ও কঠোর শাস্তি দেবে। ইন্দ্রর ঘুম ভাঙল কলিং বেলের একটা শব্দে। মুখ চোখে জল দিয়ে দরজা খুলতেই দেখল সামনে অরণ্য দাঁড়িয়ে। কিরে তুই এত তাড়াতাড়ি? এখন 9টা বাজে ভাই। রাস্তাঘাটের জ্যাম তো জানিস, আমাদের কিন্তু অনেক দূর যেতে হবে। তা যা বলেছিস। একটু বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস না। 9:30 নাগাদ নিজের ফ্ল্যাটটা তালা বন্ধ করে গাড়িতে উঠল ইন্দ্র। গাড়ি ছুটল রবিনের অফিসের দিকে। রাজারহাটের একটা বহুতলে রবিনের অফিস। নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পার্ক করে ওরা অফিস কম্পাউন্ডের ভিতরে ঢুকল। যে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে ভিজিটার্স বুকে সাইন করতে হয় সে ইন্দ্রকে দেখে বলল, আপনি তো স্যার গোয়েন্দা ইন্দ্রজিৎ। আমি আপনাকে চিনি স্যার, পেপারে আপনার ছবি দেখেছি। কোনো নতুন তদন্তের ব্যাপার নাকি স্যার? ইন্দ্র হাসল। এই অফিসের 6th ফ্লোরে কাজ করতেন রবিন বাবু, ওনাকে আপনি চেনেন? হ্যাঁ স্যার, চিনতাম তো। ওনার এই বিল্ডিং এর 6th ফ্লোরে অফিস ছিল। আপনি কি স্যার ওনাকে খুঁজতে এসছেন? ওনাকে তো আর পাবেন না স্যার, বেশ কয়েক মাস আগে উনি মারা গেছেন। সেটা আমরা জানি। মানুষ হিসাবে রবিন বাবু কেমন ছিলেন ওটাই জানতে চাইছি। এমনিতে তো কাজ পাগল মানুষ ছিলেন স্যার, কিন্তু কি হলো কিন্তু বলে থেমে গেলেন যে? স্যার এই রবিন বাবুর না হেভি বেটিং এর নেশা ছিল। এর জন্য অনেকের কাছ থেকে টাকা ধার করতেন। আশেপাশের বিল্ডিং থেকেও লোকজন টাকার জন্য টাকাটা দিতে আসতো। এসব তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ স্যার, গেটে বসে থাকি, সবই দেখতে পাই। অনেক ধন্যবাদ তোমাকে, প্রয়োজনে আবার যোগাযোগ করব। একটা প্রশ্ন ছিল স্যার। বলো। আপনারা হঠাৎ এতদিন বাদে রবিন বাবুর খোঁজ করছেন কেন? রবিন বাবুর মৃত্যুটা কি স্বাভাবিক নয়? প্রত্যুত্তরে ইন্দ্র একটু হাসল, তারপর এগিয়ে গেল লিফটের দিকে। 6 তলায় উঠে লেফট করিডোর ধরে গেলি রবিনের অফিস। অরণ্য আর ইন্দ্র রিসেপশনে বসে থাকা সুবেশা তরুণীটিকে বলল যে তারা একটু অফিসের বসের সঙ্গে কথা বলতে চায়। রিসেপশনিস্ট ওদের জিজ্ঞেস করলো ওদের কি অ্যাপয়েন্টমেন্ট আছে। ওরা ঘাড় নেড়ে না বলতে মেয়েটা ওদের নাম জেনে ইন্টারকমে নাম্বার ঘোরালো, তারপর বলল, ওকে স্যার, আপনাদের সঙ্গে কথা বলতে রাজি, আপনারা ভিতরে যান। সুইং ডোর ঠেলে ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা।
এদের পুরো অফিসটাই সেন্ট্রাল এসি। নিজস্ব কেবিনে রিভলভিং চেয়ারে বসে আছেন মিস্টার বোস। দেখেই বোঝা যায় ভদ্রলোক বেশ রাশভারী ব্যক্তিত্বের অধিকারী। গোটা অফিসটা সামলাতে ইনি বেশ ভালোই পোক্ত। মিস্টার বোসের কেবিনের সামনে এসে ইন্দ্র হাসল। কামিন কামিন, প্লিজ হ্যাভ আ সিট। মিস্টার বোস হাত তুলে নমস্কার করলেন। ইন্দ্র আর অরণ্য হাত তুলে নমস্কারের ভঙ্গি করল। মিস্টার বোস ওদের একটা কেজো হাসি উপহার দিয়ে বললেন, বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? আপনাদের অফিসের প্রাক্তন এমপ্লয়ি রবিন সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে চাই। আপনি কে? আমার এমপ্লয়ি সম্পর্কে আপনাকে তথ্য দেবো কেন? ইন্দ্র নিজের কার্ড বের করে দিল। ভদ্রলোক ওর কার্ডটা দেখে প্রথমে চোখ কপালে তুললেন, মুখে বললেন, ও মাই গড, আমার অফিসের প্রাইভেট ইনভেস্টিগেটর রবিন কি তাহলে খুন হয়েছে? কিন্তু আমি যতদূর জানি রবিন তো 6 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে হঠাৎ এতদিন বাদে আপনি কেন ওর সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন? রিসেন্টলি আমি এই কেসের তদন্তের দায়িত্ব পেয়েছি। তবে ইন্দ্র এতটা পাত্তা পেত না যদি না ইন্দ্রর মোবাইল থেকে শ্যান্যালদার সঙ্গে মিস্টার বোস কথা বলতেন। শ্যান্যালদার সঙ্গে কথা বলার পরপরই মিস্টার বোস ইন্টারকমে ইন্দ্রদের জন্য ঠান্ডার অর্ডার দিলেন। তারপর বললেন, বলুন, আপনারা রবিন সম্পর্কে কি জানতে চান? আপনি বলুন, একজন এমপ্লয়ি হিসাবে রবিন কেমন ছিল? সিনসিয়ার, ওয়ার্কহলিক, কিন্তু ওর একটা সমস্যা ছিল। ইন্দ্র চেয়ারে নড়ে চড়ে বসল। মানে মানে যদি একটু। নিশ্চয়ই নিশ্চয়ই, রবিনের ছিল বেটিং এর নেশা। এই নেশার কারণে ও মাঝে মধ্যেই অনেক টাকা হারতো। অফিসের অনেক এমপ্লয়ির কাছ থেকেই ও টাকা ধার নিত। আমি ওকে অনেকবার আমার কেবিনে রেখে বুঝিয়েছি। ও কয়েকদিন শুনতো, বেডে টাকা লাগাতো না, কিন্তু কিছুদিন পরেই আবার চেকে সেই। এত কিছু জানার পরেও আপনি রবিনকে এমপ্লয়ি হিসাবে রেখেছিলেন? দেখুন, কাজের প্রতি তো ওর কোনো নিষ্ঠার অভাব ছিল না। তাছাড়াও অফিসের ক্যাশ নিয়েও পিটটান দেয়নি। স্যাক করবো কেন বলুন? তা ঠিক। ইন্দ্র মাথা নাড়ল, তারপর একটু চুপ থেকে বলল, রবিন সম্পর্কে আরো ডিটেলস আমরা কার থেকে জানতে পারবো? এই অফিসের একজন এমপ্লয়ি আছে রূপঙ্কর, ও রবিনের প্রাণের বন্ধু ছিল। দাঁড়ান, দেখছি। মিস্টার বোস ইন্টারকম টিপলেন। রূপঙ্কর অফিসে এসেছে কি? উল্টো দিক থেকে কিছু একটা উত্তর শুনে বললেন, আচ্ছা, ওকে এক্ষুনি আমার কেবিনে পাঠিয়ে দাও। 2 মিনিটের মধ্যে একজন ফিটফাট তরুণকে মিস্টার বোসের কেবিনের বাইরে দেখা গেল। ছেলেটা কেবিনের দরজাটা খুলে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। শোনো রূপঙ্কর, এই দুজন ভদ্রলোক তোমার রবিন সম্পর্কে কিছু প্রশ্ন করবেন। তুমি যতটুকু জানো উত্তর দিও। আপনারা যে জানতে চান ওর কাছে সব জানতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়োজন হলে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। মিস্টার বোস হাত তুলে নমস্কার করলেন। ওরাও প্রতি নমস্কার করে কেবিন থেকে বেরিয়ে এলো। রূপঙ্কর বলল, স্যার চলুন অফিস ক্যান্টিনে বসি, ওখানকার কফিটা দারুণ, কফি খেতে খেতে কথা বলা যাবে। ইন্দ্র হাসল। এক্ষুনি তোমার স্যারের চেম্বার থেকে ঠান্ডা খেয়ে বেরোলাম, তারপর আবার গরম সহ্য হবে না। তবে তুমি চাইলে খেতেই পারো। রূপঙ্কর ওদের ক্যান্টিনের টেবিলে বসিয়ে 1 কাপ কফি নিয়ে এলো। তারপর একটু নার্ভাস হেসে বলল, হ্যাঁ বলুন, কি জানতে চান? রবিন তো তোমার বন্ধু ছিল, আই মিন বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ স্যার, অফিসের ছুটির পর আমরা মাঝে মধ্যে বাইরে গিয়ে একটু হুইস্কি টুইস্কি পান করতাম। আসলে এই আইটি সেক্টরে কাজের এত চাপ না, টার্গেট ফুলফিল না করতে পারলেই বসের গালাগাল খেতে হয়। আচ্ছা, নেশা করলে রবিনের আচরণ কি বদলে যেত? না স্যার, আমি তো তেমন কিছু লক্ষ্য করিনি। তবে একটা জিনিস স্যার, নেশার ঘোরে রবিন সব কথাই বলে ফেলত, কিছু লুকোতে পারত না। আচ্ছা, রবিনের কি বেটিং এ নেশা ছিল? মিথ্যে বলবো না স্যার, ছিল। মারাত্মক নেশা স্যার। কলিগদের কাছ থেকে টাকা ধার করত, আমার থেকেও করেছিল স্যার। ওর যে ওয়াইফ ছিল না টিয়া, ওকে বলতো বাপের বাড়ি থেকে গয়না নিয়ে আসতে। রবিন টিয়াকে বোঝাতো ওর ব্যবসার জন্যে অনেক টাকা দরকার। টিয়া খুব ভালো মেয়ে ছিল স্যার, নিজের গয়না বেচে রবিনকে টাকা এনে দিত। রবিন সেই পয়সা বেটিংয়ে লাগাতো, তাতেও না কুলোলে চড়া সুদে ধার নিত। জানেন স্যার, একবার খুব বড় একটা ফাঁসা ফেসে গিয়েছিল রবিন। মানে একটু ডিটেলসে বলো। আসলে
মৃত্যুর আগে রবিন একজন ভদ্রলোকের কাছ থেকে চড়া সুদে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ধার করে। ভদ্রলোক ক্রমাগত ওকে টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন, কিন্তু রবিন কোথা থেকে টাকা দেবে? ও তো ততদিনে বেটিংয়ে সব টাকা খুইয়ে বসেছে। কিন্তু ভদ্রলোক নিজের টাকা ছেড়ে দেবেনি বা কেন? হুমকি ক্রমশই বাড়ছিল। শুধু তাই নয়, রবিনের ধারণা ছিল অফিস আসার সময়, বাড়ি ফেরার সময় কেউ ওকে ফলো করে। ওর ফ্ল্যাটের চারপাশে কেউ যেন সবসময় ওর উপর নজর রেখে চলেছে। আমি ওকে বুঝিয়েছিলাম এই ব্যাপারটা ওর মনের ভুল, কিন্তু রবিন ব্যাপারটা মানতে রাজি হচ্ছিল না। তারপরই তো সেদিন অফিস থেকে ফেরার পথে রবিনের ওই ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টটা হলো। ওর স্ত্রী টিয়ার উপরও এরকম মারাত্মক অ্যাটাক হলো। হাসি খুশি ফ্যামিলিটা বেটিংয়ের চক্করে শেষ হয়ে গেল। হয়তো রবিনই ঠিক ছিল স্যার। তা পুলিশকে এই কথাগুলো জানাওনি কেন? না মানে স্যার, তখন ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। জানেন তো, পুলিশ শুনলে, কিন্তু স্যার বিবেকের দায় এড়াই কি করে? পুলিশ উল্টোপাল্টা হুমকি দিচ্ছিল স্যার, বলছিল জেলে পুরে দেবে। কিন্তু আপনি খুব ভালো লোক, একবারও বলেননি জেলে পুরে দেবেন, তাই আপনাকে নির্ভয়ে সব খুলে বললাম। তুমি কি ওই ভদ্রলোককে দেখেছো যিনি রবিনকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন? আমি দেখিনি স্যার, রবিনও সরাসরি ওই ভদ্রলোককে দেখেনি। অন্তত আমাকেও তাই বলেছিল। তাহলে টাকার লেনদেনটা হলো কি করে? রবিন বলেছিল ওনার নাকি কয়েকজন পেটুয়া লোক আছে, তারাই নাকি এসে টাকা ধার দিয়ে যায় আর মাসে মাসে সুদ উসুল করে। তুমি এদের মধ্যে কাউকে দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। একদিন টিফিন টাইমে অফিসের সামনের রাস্তায় দুজন লোক রবিনের কলার ধরে ঝাঁকাচ্ছিল। তাদের মধ্যে একজন রবিনকে থাপ্পড়ও মেরেছিল। আমি তখন সিগারেট খাবার জন্য বেরোতে যাচ্ছিলাম, তবে ওদের মধ্যে কি কথা হয়েছিল তা শুনতে পাইনি। ছেলেগুলো ছবি দেখলে চিনতে পারবে? নিশ্চয়ই স্যার। অনেক ধন্যবাদ, প্রয়োজনে আবার যোগাযোগ করব, কেমন? দেখুন স্যার, যদি রবিনের হত্যার কিনারা করতে পারেন। একটা পরিবার এভাবে শেষ হয়ে গেল, মানা যায় না। অফিস থেকে বেরিয়ে ওরা গাড়িতে উঠল। ইন্দ্র বলল, আমার কিন্তু একটা জোরালো খটকা লাগছে, কিন্তু পাকা প্রমাণ নেই। আসলে কি বলতো, 6 মাস আগে ঘটে যাওয়া ঘটনা প্রমাণ করা একটু কষ্টকর। অরণ্য, সাবধান! অরণ্য ভাগ্যিস মাথাটা সরিয়েছিল, নইলে গুলি ওর খুলি ভেদ করে যেত। অরণ্য মাথা সরিয়ে নেওয়ায় ওদের গাড়ির উইন্ডস্ক্রিনটা ভেঙে চুরমার হয়ে গেল। গাড়িটা একপাশে কাত হয়ে দাঁড়িয়ে পড়ল। অল্প বিস্তর দুজনেরই হাত পা ছড়ে গেছে। পাশ দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় দুজন হেলমেটধারী যুবক স্পিডটা কমিয়ে কানের সামনে বলে গেল, একবার মাথা বাঁচানোর সুযোগ দিচ্ছি, পরের বার কিন্তু সে সুযোগ পাবি না। ফালতু টিকটিকিগিরি বন্ধ না করলে না, তোদের কপালে অনেক দুঃখ আছে। বাইক স্পিড বাড়িয়ে চলে গেল। অরণ্য বলল, একটাই আফসোস, ছেলেগুলোর মুখ দেখা গেল না। আরে মুখ দেখবি কি করে? মুখগুলো তো হেলমেটে ঢাকা ছিল, কিন্তু পোশাক আশাক দেখে যা বোঝা গেল ওরা ভাড়া করা গুন্ডা। রূপঙ্কর বলছিল না, সম্ভবত এরাই অফিসে ওই ভদ্রলোকের হয়ে ঋণ দেয় আর সুদ তোলে। সব অফিসেই ওদের সোর্স থাকে। আমার মনে হয় সেখান থেকে ওরা জানতে পেরেছে আমরা রবিনের ব্যাপারে খোঁজ খবর নিতে অফিসে গেছিলাম। ওরা হয়তো এটা জানে না আমরা কতদূর কি জেনেছি, তাই এই হুমকি। তবে ওরা যে একেবারে মরিয়া হয়ে গুলি চালিয়ে বসবে, আমি এটা ভাবতে পারিনি। শোন, আজ বিকেলে মাসিমণির বাড়ি যাব, তুই কি যাবি? আমাকে নিয়ে আবার টানাটানি কেন? আমার ওখানে যেতে ভালো লাগে না। টিয়ার ঘরে ঢুকলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মনে হয় যদি সেদিন সাহস করে বলতে পারতাম, তাহলে হয়তো মেয়েটা আজকে এইভাবে। নিয়তিকে খণ্ডানোর ক্ষমতা কি আমাদের আছে রে? নেই। আমাদের হাতে যা আছে সেই চেষ্টাটাই করি, তাতে অন্তত টিয়ার আত্মারা শান্তি পাবে, মাসিমণিও জানতে পারবে টিয়ার খুনিটাকে। আচ্ছা, আজ আমি মুন্নির মাকে জেরা করতে যাব। মাসিমণি বলেছে দূর থেকে ওর বাড়িটা দেখে দেবে। তুই কি চাস না যে টিয়ার খুনিরা শাস্তি পাক? চাই রে, চাই। নইলে কি কাগজে ওরকম করে ব্যাপারটা লিখতাম? লেখাটা বেরোনোর পর ইন্সপেক্টর জ্যোতি আমায় ফোন করে কি বলল জানিস? বলল এতটা বাড়াবাড়ি না করলেও পারতেন। আসলে নিজের ওপর বড় ঘেন্না হয় রে।
টিয়ার মৃত্যুর জন্য কেমন যেন নিজেকে দায়ী মনে হয়। যাই হোক, তুই চিন্তা করিস না, আমি 4:30টার সময় তোর কমপ্লেক্সের সামনে চলে আসবো। তার আগে গাড়িটা সারাতে দিতে হবে। বেশ, আমি তোর জন্য অপেক্ষা করব। অরণ্য ওর চেনা মেকানিকের নম্বর ডায়াল করে ওকে বুঝিয়ে দিল গাড়িটা কোথায় খারাপ হয়ে পড়ে আছে। মেকানিক এসে পৌঁছতে ওর হাতে গাড়ি সারানোর দায়িত্ব দিয়ে ইন্দ্র আর অরণ্য বেরিয়ে পড়ল। ইন্দ্র বলল, শোন, তোকে আর এখন বাড়ি যেতে হবে না, বরং তুই আজ আমার বাড়িতেই লাঞ্চটা সেরে নে, তারপর দুজনে বিকেল বিকেল বেরিয়ে পড়বো, কেমন? অরণ্য শুধুই ঘাড় নাড়ল। বিকেল বিকেল অ্যাপ ক্যাবে চেপে মাসিমণির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ইন্দ্ররা। মাসিমণি রেডি ছিলেন, কিন্তু চোখ দেখে বোঝা গেল আরও এক প্রস্ত কান্নাকাটি সেরে এসেছেন। একটু দূর থেকে মুন্নির মার বাড়িটা দেখিয়ে দিয়ে মাসিমণি চলে গেলেন। অরণ্য পিছন ফিরে দেখল মাসিমণির চোখে রুমাল। এই দেখে অরণ্যেরও কান্না পাচ্ছিল, কোনো ক্রমে নিজেকে আটকালো। ততক্ষণে ইন্দ্র মুন্নির মার দরজার সামনে পৌঁছে গেছে। দরজা খোলাই ছিল। ইন্দ্র ঢুকে পড়ল, সঙ্গে অরণ্য। ধূপদুরস্ত পোশাক পরা দুজন লোককে ওর ঘরে ঢুকতে দেখে মুন্নির মা ঘাবড়ে গেছে, অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। ইন্দ্র অরণ্যকে দেখিয়ে বলল, শোনো, এ কাগজের লোক, হ্যাঁ, যা জিজ্ঞাসা করবে একদম ঠিকঠাক উত্তর দেবে। এইবার অরণ্য বিপদে পড়ল। ইন্দ্র যে ওকে এইভাবে ফাঁসি দেবে ও স্বপ্নেও ভাবিনি। বাধ্য হয়ে জিজ্ঞেস করল, টিয়া যেদিন মারা গিয়েছিল সেদিন কি হয়েছিল? আমি দুপুরে সিরিয়াল দেখছিলাম। রোজ দুপুরে পাশের ঘরে বসেই আমি সিরিয়াল দেখি। টিয়া মেম সাহেব কখন দরজা খুলতে গেছে আমি জানি না। হঠাৎ বাইরের ঘরে একটা চিৎকার শুনে গিয়ে দেখি টিয়া মেম সাহেব মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। কারা যেন ওর পেটে ছুরি মেরেছে। আমি দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণ ওরা পালিয়েছে। রবীন দাদাবাবুর ফোন নম্বর আমার মুখস্থ ছিল। আমি ফোন করি, কিন্তু ওনার ফোন তখন আউট অফ নেটওয়ার্ক। বাকি ফ্ল্যাটের লোকজন উকিঝুঁকি মেরে দরজা বন্ধ করে দিল। আমি তখন দস্তুরবাবুর ফ্ল্যাটের কলিং বেল বাজাই। দস্তুরবাবুই টিয়া মেম সাহেবকে হসপিটালে নিয়ে যায়। এতক্ষণে ইন্দ্র প্রশ্ন করল, আপনার মেয়ের সঙ্গে আপনার কথা হয়? হ্যাঁ বাবু, হয়। 1 বছর আগে সন্ধেবেলা মেয়ে জামাই নিজেরাই এলো। মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। আর কি করি বাবু, মেনে নিলাম। জামাই বাড়িতে আসে? হ্যাঁ বাবু, আসে। জানো বাবু, ছেলেটা খারাপ নয়। এই কয়েক মাস একটু ব্যস্ত ছিল বলে আসতে পারেনি, কিন্তু ঠিক মনে করে জামাই ষষ্ঠী খেতে এসেছিল। আচ্ছা, আপনার কাছে টিয়ার মা বাবার নাম্বার নেই? না স্যার, আসলে কোনোদিন লাগেনি তো। খুব ভালো, মেয়ে জামাইকে মেনে নিয়ে খুব ভালো কাজ করেছে। আচ্ছা, আপনার কাছে মেয়ে জামাইয়ের একটা ছবি আছে? হ্যাঁ স্যার, আছে তো। মুন্নির মা উঠে মেয়ে জামাইয়ের পাশাপাশি দাঁড়ানো একটা ছবি এনে দিল। ছেলেটার পাশে দাঁড়িয়ে মেয়েটা আড়ষ্ট ভঙ্গিতে মুখ টিপে হাসছে। মুন্নির মা বলল, ছবিটা কি হবে স্যার? কাগজে ছাপবে? আচ্ছা, আজ তাহলে আসি, হ্যাঁ, পরে দরকার হলে আবার যোগাযোগ করব। হতভম্ব মুন্নির মাকে কিছু বলার সুযোগ না দিয়েই ইন্দ্ররা ওখান থেকে বেরিয়ে এলো। সাউথ কলকাতায় অভিজাত ক্যাফে। রূপঙ্কর এসেছে মিনিট 10 হলো। ওর চোখে মুখে উত্তেজনা, বারবার ঘড়ি দেখছে। স্যার, কি নেবেন? ক্যাপুচিনো, আইস টি না হট চকলেট? ওয়েটারের কথাই রূপঙ্করের চমক ভাঙল। নাথিং নাও, ওয়েটিং ফর সামওয়ান। 5 মিনিটের মধ্যে একটা গাট্টা গোট্টা চেহারার ছেলে ক্যাফেতে ঢুকলো। রূপঙ্করের সামনে এসে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এতে 5 আছে। হ্যাঁ, মুখ খুললে পেট ফাঁস হতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? মুখ খোলার আগে নিজে বউ বাচ্চার কথা ভেবে নিস। রূপঙ্কর সভয়ে দেখল ওই ছেলেটার পকেট থেকে একটা নেপালি কুঁকড়ি উঁকি মারছে। জিনিসটা দেখি ঘেমে উঠল রূপঙ্কর। ছেলেটা যেন কিছুই হয়নি এমন ভাব করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। ছেলেটার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইন্দ্র আর অরণ্য ক্যাফেতে ঢুকল। রূপঙ্কর তখনও ঘামছে। ইন্দ্র বলল, মনে হচ্ছে আপনি একটু বেশি ঘামছেন। টেবিলে রাখা পেপার টাওয়েল বক্স থেকে টাওয়েল বের করে বলল, নিন, ঘামটা মুছে নিন। রূপঙ্কর ঘামটা মুছে নিল। ইন্দ্র ওর পকেট থেকে মুন্নি আর ওর
হাজবেন্ডের ছবিটা বার করলো, তারপর হেসে বলল, আচ্ছা, ছবির এই ছেলেটাকে চেনেন? রূপঙ্কর বেশ কষ্ট করে ঘাড় নাড়ল, তারপর শুকনো গলায় বলল, না। আরে আপনি তো এখনো ঘামছেন, আপনার জন্য একটা কোল্ড কফি বলবো নাকি? নো নো, ইটস ওকে। আপনাদের আর কিছু জিজ্ঞাসা করার আছে? না, আমার আর কিছু জানার নেই। অনেক ধন্যবাদ, তাহলে আমি উঠছি। আসলে আজ আমার শরীরটা একটু খারাপ। পকেট থেকে রুমাল পার করে কপালের ঘাম মুছল রূপঙ্কর, তারপর ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে রূপঙ্কর মিথ্যা কথা বলছে, কিন্তু প্রশ্নটা হলো ও মিথ্যাটা বলছে কেন? কারণ আছে, কারণ আছে। ইন্দ্র বলে উঠল, তারপরই ও একটা নির্দিষ্ট নাম্বারে কল করলো। কাকে ফোন করছিস রে? উল্টো দিকে স্যান্ডালদার গলা শুনে ইন্দ্র বলল, হ্যাঁ বলছি, মুন্নির বাড়ির ঠিকানাটা কি পাওয়া গেছে সান্নালদা? হ্যাঁ, ঠিকানা ট্রেস হয়ে গেছে। 3 নম্বর খালপাড়া লেন। আমরা অপেক্ষা করছি, তোমরা জলদি এসো, বুঝলে? আপনারা কি বেরিয়ে পড়েছেন? উল্টো দিক থেকে স্যান্ডালদা কি বলল অরণ্য তা শুনতে পেল না। ইন্দ্র ফোনটা কেটে দিয়ে ওয়েটারকে ডেকে বলল, বিল প্লিজ। তুই এক্ষুনি বিল চাইছিস যে? তুই তো আমায় বললি কফি আস্তে আস্তে খেতে। আমার তো এখনো অর্ধেক কফি খাওয়াই হয়নি। আর কফি খেতে হবে না, পুলিশ বাহিনী সহ সান্নালদা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। ওয়েটার বিল নিয়ে আসতেই টাকাটা মিটিয়ে দিল ইন্দ্র। অরণ্য গাড়ি চালাতে চালাতে গজগজ করতে করতে বলল, দের সালা, তোর জন্য ভালো করে কফিটাই খাওয়া হলো না। তুই তো জানিস ক্যাপুচিনো আমার ভীষণ ফেভারেট। 3 নম্বর খালপাড় লেনের বস্তির সামনে অরণ্যদের গাড়িটা এসে দাঁড়ালো। ইন্দ্র ও অরণ্য গাড়ি থেকে নামতেই ডাস্টবিনের আড়ালে লুকিয়ে থাকা স্যান্ডালদা বেরিয়ে এলেন। স্যান্ডালদা একটা নির্দিষ্ট ঘরের দিকে আঙ্গুলে নির্দেশ করলেন। ছোট টালি চালের ঘর, টিনের দরজা। স্যান্ডালদার নির্দেশে কয়েকজন পুলিশ নিঃশব্দে এগিয়ে এলো। ছোট দলটা পায়ে পায়ে এগিয়ে চলল টিনের দরজা লক্ষ্য করে। স্যান্ডালদা এক ধাক্কা দিতেই ভেঙে পড়ল টিনের দরজা। মুন্নির বর খাটে বসে মুড়ি খাচ্ছিল। হঠাৎ করে সামনে 6-7 জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণভাবে চমকে উঠল মুন্নির বর। আমি কিছু করিনি স্যার, আমায় ছেড়ে দিন। আমরা কি বলেছি তুমি কিছু করেছো? যা প্রশ্ন করছি তার উত্তর দিলেই হবে। হঠাৎ পুলিশকে ঘরে ঢুকতে দেখে রান্না ফেলে দৌড়ে এসেছে মুন্নিও। সান্নালদার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, স্যার, অনেকদিন হলো আমার স্বামী ওসব রাস্তা ছেড়ে দিয়েছে, ওকে কিছু করবেন না, ওকে প্লিজ ছেড়ে দিন। মুন্নির বর বলল, আমি সত্যিই কিছু করিনি স্যার, আমায় ছেড়ে দিন। এতক্ষণে ইন্দ্র কথা বলল, তুমি কিছুই জানো না মুন্নি, তোমার স্বামী একজন দাগী ক্রিমিনাল, প্লিজ তুমি এখান থেকে সরে যাও। মুন্নি তাও কাকুতি মিনতি করতে লাগলো। ইস্পাত কঠিন গলায় সান্নালদা বললেন, ন্যাপলা, তুই কিন্তু দাগী অপরাধী, পুলিশের খাতায় তোর নাম আছে। সত্যি করে বল, টিয়াকে কেন মারলি? কে টিয়া স্যার? আমি কোনো টিয়াকে চিনি না, কেন ওকে মারতে যাব? এইটুকু বলতে না বলতেই গুলি ছুটে এলো ন্যাপলার বুক লক্ষ্য করে। ইন্দ্র ন্যাপলাকে এক ধাক্কায় সরিয়ে না দিলে আজই ন্যাপলার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। গুলিটা ইন্দ্রর হাতে লেগেছে। একটা লোক দৌড়ে পালাচ্ছিল। সান্নালদার নির্দেশে 2 জন পুলিশ দৌড়ে গিয়ে লোকটাকে ধরে আনলো। আরে এ তো ক্যাফে সেই গাট্টা গোট্টা লোকটা। লোকটাকে দেখে মুন্নি অবাক হয়ে গেল। পচাদা, তুমি? তোমাকে তো আমি নিজের ভাইয়ের মতো মানতাম, আর তুমি কিনা ন্যাপলার উপর গুলি চালিয়ে বোনের সিঁথির সিঁদুর মুছে দিচ্ছিলে। মুন্নি কপালে হাত দিয়ে বসে পড়ল। আমায় ক্ষমা করে দিস বোন, আমার কোনো উপায় ছিল না। পচা ডুকরে উঠল। পচা আর ন্যাপলা দুজনকেই পুলিশ কাস্টাডিতে ধরে আনা হলো। ইতিমধ্যেই ইন্দ্রের ক্ষতস্থান পরিষ্কার করে গুলি বার করে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুলি লাগা জায়গায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন একজন অভিজ্ঞ ডাক্তার। সান্নালদা বললেন, টিয়াকে মারলি কেন? সত্যি কথা বলবি বলে দিচ্ছি, নইলে কিন্তু এবার 3rd ডিগ্রি দিতে বলবো। এনকাউন্টারে খতম হয়ে যাবি, বাড়ির লোক টেরও পাবে না। না স্যার, এমন করবেন না প্লিজ। আমার বউটা স্যার কাঁদতে কাঁদতে মরেই যাবে। আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা তো বসের কথা মতোই কাজ করেছি। আমাদের বসের কাছ থেকে ওই বজ্জাত রবিনবাবু 10 লক্ষ টাকা ধার করেছিল।
বারবার বলা সত্ত্বেও কিছুতেই শোধ দিচ্ছিল না। তো টিয়াকে মারলি কেন? টিয়া ম্যাডামকে মারতে চাইনি স্যার। জানেন, সুদে আসলে টাকাটা 15 লাখ হয়েছিল। মালটা 1 টাকাও ঠেকাচ্ছিল না। কতবার বলেছি, রবিনবাবু টাকাটা শোধ করে দেন। 2-1টা থাপ্পড়ও দিয়েছি, বলেছি জানে মেরে দেব, কিন্তু মালটা ভীষণ তেদর, কিছুতেই 1টা টাকাও বার করছিল না। তোকে জিজ্ঞেস করছি টিয়াকে মারলি কেন? যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি। আসলে স্যার, বস রবিনবাবুর ওপর ভীষণ রেগে গেছিল। বলেছিল টাকা দিতে না পারলে রবিনের পুরো ফ্যামিলিকে নিকেশ করে দিতে হবে। জানে মেরে দেওয়ার হুমকি দিলে রবিনবাবু আমাদের জানায় টাকাটা ফেরত দেওয়ার জন্য উনি নাকি টিয়া ম্যাডামকে কিছু গয়না বেচতে বলেছিলেন, কিন্তু টিয়া ম্যাডাম কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমরা গিয়ে বসকে সেটা বলি। বস কথাটা শুনে আরও রেগে যায়, বলে টিয়া ম্যাডামকে নিকেশ করে গয়নার বাক্স নিয়ে চলে আসতে। আমরা প্রথমে টিয়া ম্যাডামকে মারতে চাইনি, কিন্তু ওনাকে না মারলে ওই ফ্ল্যাটে ঢোকা সম্ভব ছিল না। ছুরি মারতেই টিয়া ম্যাডাম এত জোরে চিৎকার করে ওঠে যে আমরা ফ্ল্যাটের উল্টো দিকে দৌড় দিই। টিয়া ম্যাডামকে ওইভাবে পড়ে থাকতে দেখে মুন্নির মা চেঁচামেচি করতে শুরু করে দেয়। আমরা পালিয়ে আসতে বাধ্য হই। ধরতে পারলে লোকজন হেব্বি কেলাতো স্যার। রবিনকে মারলি কেন? স্যার, বস বলেছিল ফ্ল্যাটে যদি গয়নার বাক্স না পাওয়া যায় তাহলে রবিনবাবুর পুরো ফ্যামিলিকে নিকেশ করে দিতে। এখন ফেরার সময় আমাদের স্পোর্টস বাইকটা গিয়ে রবিনের বাইককে মুখোমুখি ধাক্কা মারে। রবিনের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইক থেকে রবিন ছিটকে পড়ে। ওর মাথায় হেলমেট ছিল না, ফুটপাতে পড়ে মাথাটা পুরো থেতলে যায়। সে এক বিভৎস দৃশ্য। আমরা আমাদের বাইক নিয়ে স্পট থেকে পালিয়ে আসি। তুই তোর বউ মুন্নির থেকে জানতে পেরেছিলি মুন্নির মা রবীন্দ্রের ফ্ল্যাটে কাজ করে, তাই শাশুড়ির সাথে ভাব জমিয়েছিলি যাতে রবীন্দ্রের ফ্ল্যাটের সব খবরাখবর তোর কাছে আসে। কে কে ওই ফ্ল্যাটে আসা যাওয়া করে, ফ্ল্যাটের ভেতরে কি হয়। কিরে, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, বেফালতু মিথ্যে বলবো কেন, ফেসেই তো গেছি। আসলে বস আমাদের দুজনকে বলেছিল রবিনের ফ্ল্যাটের খোঁজ খবর নিতে। আমি মুন্নির মা মানে আমার শাশুড়িকে রবিনের ফ্ল্যাটে ঢুকতে দেখি। সেদিন বাড়ি ফিরে বউকে বলি মায়ের কাছে যাবে। বউও খুশি মনে রাজি হয়। শাশুড়ির কাছেই জানতে পারি দুপুরে কমপ্লেক্স শুনশান থাকে, আর কমপ্লেক্সে কোনো সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা নেই। আমি জানতাম শাশুড়ি দুপুরে সিরিয়াল দেখে। ভেবেচিন্তে অ্যাকশন প্ল্যান করে ফেলি স্যার। অনেকক্ষণ থেকে বস বস করছিস, তোদের বসের নামটা কি? ন্যাপলা, তুই না বললে আমি তোকে জানে মারবো। পকেট থেকে একটা ছবি বার করে ইন্দ্র ন্যাপলার দিকে বাড়িয়ে ধরল। এই কি তোদের বস? ন্যাপলার মুখ ভয়ে সাদা হয়ে গেছিল। ও শুধু নিঃশব্দে মাথা নাড়ল। কিছু টাকা পয়সার জন্য 3-3টে লোককে জানে মেরে দিলি? মেয়েটা প্রেগনেন্ট ছিল রে। শেষ পর্যন্ত তুই বাঁচবি তো? ইন্দ্র মাসিমণির নাম্বারে কল করতেই যাচ্ছিল, এমন সময় দেখে ওর ফোন বাজছে। স্ক্রিনে লেখা মেসোমশাই কলিং। ফোনটা ধরতেই ব্যগ্র কণ্ঠে মেসোমশাই বললেন, একটা কথা জানানোর জন্য ফোন করছিলাম। ওটা রবিনেরই ডেড বডি। রবিনের গলার কাছে একটা জরুল ছিল, ওটা দেখেই আমি ওর বডি আইডেন্টিফাই করেছিলাম। আসলে সেদিন তুমি যখন ব্যাপারটা জিজ্ঞেস করলে কথাটা বলতেই ভুলে গেছি। বয়স হচ্ছে তো। হ্যাঁ মেসমশাই, আমি জানি ওটা রবিনেরই মৃতদেহ ছিল। আচ্ছা, পুলিশ টিয়াদের কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ চেক করেছিল? না, কি করে করবে? ওদের কমপ্লেক্সে তো সিসিটিভি ক্যামেরাই নেই। আসলে ওদের কমপ্লেক্সটা নতুন হয়েছে তো, তাই। মেসমশাই, আমরা জানতে পেরেছি টিয়াকে কে মেরেছিল। কে?
কে মেরেছিল টিয়াকে? সব বলবো। আপনি জলদি মাসিমণিকে নিয়ে টিয়াদের কমপ্লেক্সে পৌঁছন। আমরাও যত জলদি সম্ভব ওখানে পৌঁছচ্ছি। আমি এখনই তোমার মাসিমাকে নিয়ে ওখানে পৌঁছচ্ছি। ঠিক আছে মেসোমশাই, মাসিমাকে নিয়ে আসুন, তবে মাসিমণিকে এক্ষুনি কিছু বলবেন না। ইন্দ্র ফোন কেটে পুলিশের জিপে উঠে বসল। সান্যালদা সামনে বসেছেন। টিয়াদের কমপ্লেক্সের সামনে জিপটা থামতে দেখা গেল একটা স্পোর্টস এডিশনের অডি কমপ্লেক্সের গেট থেকে বেরোচ্ছে। ইন্দ্র চেঁচিয়ে বলল, সান্যালদা, ইমিডিয়েটলি গাড়িটা আটকান, নইলে কিন্তু আসামি ফেরার হয়ে যাবে। পুলিশের জিপ অডির পথ রোধ করতেই বেশ রাগত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে এলেন মিস্টার দস্তুর। উত্তেজিত গলায় বললেন, আমি কি জানতে পারি এর মানে কি আছে? মানেটা খুব সিম্পল। রবিন ও টিয়াকে হত্যার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আপনারা কিন্তু বড় ভুল করছেন। আমার লয়ার আছে, আপনারা আমার এগেনস্টে অন্যায় অ্যালিগেশন আনছেন। মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের এগেনস্টে মানহানির মামলা করব। জাতকে উঠে কেমন গুলি ঝাড়ছে দেখো ইন্দ্র। নিশ্চয়ই, জেল থেকে বেরোতে পারলে আপনি অনেক কিছুই করবেন, কিন্তু আমি চেষ্টা করব আপনি যেন কোনোদিন বেরোতেই না পারেন। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি টিয়াকে মেরেছি? আমি তো নিজের দায়িত্ব নিয়ে টিয়াকে হাসপাতালে নিয়ে গেছিলাম। প্রমাণ চাইছেন তো? প্রমাণ আমার হাতেই আছে। দুজন কনস্টেবল ন্যাপলা আর পচাকে দস্তুরের সামনে এনে দাঁড় করিয়ে দিল। দস্তুরের মুখের সমস্ত রক্ত কে যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। তা সত্ত্বেও গলায় জোর এনে বললেন, দুজন লোকাল গুন্ডা কথায় আপনি আমায় গ্রেফতার করছেন? না, আমাদের কাছে আরো প্রমাণ আছে। পচার হাত দিয়ে রূপঙ্করকে যে নোটগুলো পাঠিয়েছিলেন সেগুলো নম্বরের সঙ্গে কয়েকদিন আগে ব্যাংক থেকে যে নোটগুলো তুলেছিলেন তার নম্বর হুবহু মিলে গিয়েছে। রূপঙ্কর প্রথমে আপনার হুমকিতে ভয় পেল, পরে আমাকে ফোন করে সব জানিয়েছে। আসলে রবিন যে ওর বেস্ট ফ্রেন্ড ছিল, রূপঙ্করের নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। ভাগ্যিস ওর নাম্বারটা ট্যাপ করেননি, নইলে এতক্ষণে রূপঙ্করের লাশও কোথায় পড়ে থাকতো। আর প্রাইভেট নাম্বার থেকে রূপঙ্করকে ফোনটা তো আপনিই করেছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে কিছুতেই কিছু হলো না। কখন যেন মাসিমণি আর মেসোমশাইকে এসে দাঁড়িয়েছেন। মাসিমণি ইন্দ্রের দিকে চেয়ে অবাক গলায় বললেন, দত্তর ভাড়াটে গুন্ডা লাগিয়ে আমার মেয়েকে মেরেছে, তবে যে হসপিটালে। ওটা ক্যামোফ্লেজ মাসিমণি। পুলিশের চোখে ধুলো দিতে দস্তুর এই অভিনয় করেছিল, যাতে দস্তুরের ওপর পুলিশের সন্দেহই না পড়ে। নয়তো টিয়া যেভাবে আর্তনাদ করছিল, পাশের ফ্ল্যাট থেকে দস্তুরও সেটা শুনতেই পেলেন না, এমনটা হতেই পারে না। এইবার আসরে নামলেন পুলিশ কমিশনার সান্যালদা। আপনি কি নিজের মুখে অপরাধ স্বীকার করবেন, নাকি থানায় তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে তবেই বলবেন? আপনি অপরাধ স্বীকার না করলে আমি কিন্তু হাত চালাতে বাধ্য হব। দস্তুর যে ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সান্যালদার হাতে একটা চড় খেতেই বলতে শুরু করলো, বলছি স্যার, সব বলছি। হ্যাঁ হ্যাঁ, রবিন আর ওর পরিবারকে মারার জন্য আমি ভাড়াটে গুন্ডা লাগিয়েছিলাম। রবিন পচাকে বলেছিল ও স্ত্রী বাপের বাড়ি থেকে গয়না নিয়ে এসছে, যার মূল্য প্রায় 20 লাখের আছে, কিন্তু টিয়া নাকি গয়নাগুলো বেচতে রাজি হচ্ছে না। ওদের গতিবিধি লক্ষ্য করব বলে 2 মাস ধরে নিজের পাশে ফ্ল্যাটটা নিয়ে আছি। আমি ওদের সব তথ্য জেনে পচাদের আমার পরিকল্পনা জানাই। আমার প্ল্যান ছিল পচারা টিয়ার গয়নার বাক্সটা চুরি করবে, কিন্তু সামনে ছুরি দেখেও টিয়া ওদের ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছিল না। বাধ্য হয়ে পচা টিয়ার পেটে ছুরি চালিয়ে দেয় আর আমার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। আমি তখনই সিদ্ধান্ত নিই রবিনের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি ওদের ফোন করে রবিনকে মেরে ফেলতে বলি। আসলে আসলে অনেকগুলো টাকার ব্যাপার ছিল স্যার, তাই মাথাটা স্যার ভীষণ গরম হয়ে গেছিল। তাহলে দস্তুর বাবু, টিয়ার ঘরে ক্যামেরা লাগানোটা আপনারই কীর্তি, তাই তো? যাতে টিয়া সারাদিন কি করছে আপনি দেখতে পারেন। আমি কিন্তু তার সহ ক্যামেরাটা পেয়েছি। তা কাজটা কখন করেছিলেন? টিয়া আর রবিন একদিন ঘুরতে বেরিয়েছিল। টিয়া আমায় দেখে বলল আজ ওরা বাইরে ডিনার করতে যাচ্ছে।
টিয়া খুব কথা বলতে ভালোবাসতো স্যার। আমি আমি সেই সুযোগটাই নিয়েছিলাম। এত কায়দা না করে গয়নার বাক্সটা নেওয়ার চেষ্টা করেন কেন? তাতে সমস্যা ছিল স্যার, আমার ফ্ল্যাট ওদের পাশেই। টিয়া আমায় বলেছিল ওরা ডিনার করতে যাচ্ছে। এই সময় হঠাৎ করে গয়না চুরি হলে পুলিশ তো আমাকেই সন্দেহ করতো সবার প্রথমে। আমি পুলিশের সন্দেহের তালিকায় আসতে চাইনি। দুজন কনস্টেবল এগিয়ে এসে দস্তুরের হাতে হাত করা পরিয়ে দিল। মাসিমণির দু হাত ধরে ইন্দ্র বলল, মাসিমণি, আমি টিয়ার খুনিকে শাস্তি দিতে পেরেছি। তুমি কিন্তু আর কাঁদবে না, কেমন? তাহলে কিন্তু টিয়ার আত্মা কষ্ট পাবে। আজ আসি, পরে একদিন তোমার বাড়ি যাব। মেশামশাই, সাবধানে থেকো। মাসিমণিকে সাবধানে বাড়ি নিয়ে যেও। ধীরে ধীরে অরণ্য ও ইন্দ্র ওই পরিবেশ থেকে বের হয়ে এলো। অরণ্যর চোখে জল, ধরা গলায় বলল, আমি কোনোদিনও টিয়াকে ভুলবো না।